তুই কি ভেবেছিস তোকে আমি বন্ধু বানিয়েছে বলে কি তুই যা ইচ্ছা তাই করবি? লজ্জা করে না এই কথাগুলো বলতে? তুই কি ভুলে যাচ্ছিস তুই একটা এতিম? তোর তো নিজের বাড়িরই ঠিক নেই, কোথায় নিয়ে যাবি আমাকে বিয়ে করার পরে? তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? আদিবের এই কথাগুলো শুনে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। এই, একদম নাটক করবি না। আমি তোর এই চোখের পানিতে আর গলবো না, বুঝতে পেরেছি। তোর এখন চিন্তা হচ্ছে যে যদি আমার বিয়ে ঠিক হয়ে যায় তাহলে তোকে কে দেখবে, তোর খরচ কে চালাবে। তোকে চিন্তা করতে হবে না, তোর সব খরচ আমিই নিব। আর বল, কত টাকা লাগবে তোর? কত টাকা হলে তুই এই নাটক বন্ধ করবি? বল, কথা বল এখন। আমি চুপ করে আছি। তুই যদি আমাকে সত্যিই কোনোদিন বন্ধু ভেবে থাকিস তাহলে প্লিজ এই কয়েকদিন আমার চোখের সামনে আসিস না, প্লিজ প্লিজ। আদিবা হাত জোর করে কথাগুলো বলে চলে গেল। ঘড়িতে দুপুর 2টা বাজে। আমি রাগ করে আদিবাদের নীল পাঞ্জাবিটা আমার শরীর থেকে টেনে খুলে ছিঁড়ে ফেললাম আর জোরে জোরে কান্না করতে লাগলাম। কেন আমার সাথে এমন হয়? হে আল্লাহ, কি দোষ করেছিলাম আমি, যার জন্য অল্প বয়সে মা বাবাকে হারালাম, আর এখন নিজের ভালোবাসাকে? কান্না করতে করতে আয়নার সামনে গিয়ে নিজের কান্না করা মুখটা দেখতে লাগলাম। আসলে এ আমার চেহারারই দোষ। আমি যাকে যাকে চেহারা দেখিয়েছি তারা আমাকে ছেড়ে চলে গেছে। আর কষ্ট সহ্য করতে না পেরে আয়নায় আঘাত করতে শুরু করলাম। নিমিষে কাজ ভেঙে গেল, হাত থেকে টপ টপ করে রক্ত পড়তে লাগলো, হাতে খুব যন্ত্রণা হতে লাগলো। কিন্তু আদিবার দেওয়া কষ্টের কাছে এটা সামান্য, এটা কিছুই না। হাত থেকে একভাবে রক্ত পড়তে লাগলো, আটকানোর কোনো চেষ্টাই করলাম না। একসময় রক্ত পড়তে পড়তে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। চারদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আমি ঠিক বুঝতে পারছি না আমি এখন কোথায় আছি। ডান দিকে যেদিকে জানলা দিয়ে হালকা হালকা বাতাস আসতেছে, আর এটা তো আমার রুম। আমি দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। যখন উঠতে যাব তখন আমার ডান হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। এত পরিমাণে কষ্ট হচ্ছিল যে বলে বোঝাতে পারবো না। এক পর্যায়ে জোরে চিৎকার করে উঠলাম, কিন্তু আফসোস আমার এই চিৎকার 4 দেয়ালের বাইরে কখনোই যাবে না। আমি অনেক কষ্টে উঠে রুমের লাইট অন করলাম। রুমের অবস্থা অনেক বাজে, এক পাশে কাচের টুকরো আর তার পাশে রক্তের পাহাড়। আমি নিজে দেখে ভয় পেয়ে গেলাম, কিন্তু এতে আমার কোনো কষ্ট হচ্ছিল না। আমার কষ্ট হচ্ছিল এটা ভেবে যে আদিব আমাকে দেখতে না পেলে প্রতি মিনিটে মিনিটে আমার রুমে আসতো, আর সে আদিবাই সারাদিনে একবার আমার রুমে আসলো না। আমার চোখ থেকে ডুপোটা পানি গড়িয়ে পড়লো। যাক, এইসব ভেবে লাভ নেই। জিনিসপত্র গুছিয়ে নিলাম, ব্যাগের মধ্যে নিজের জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তা দিয়ে আর মনে হাঁটছি আর ভাবছি আদিবার কথাগুলো। এত নিষ্ঠুর মানুষ কেমন করে হতে পারে? যে মানুষটা আমাকে ছাড়া থাকতে পারতো না, সেই মানুষ কিভাবে আমাকে বলে থাকে থাকবো না আর এই শহরে, চলে যাব দূর অজানায়, যেদিকে দু চোখ যায়। আপনারা হয়তো বা কিছুই বুঝতে পারছেন না, তাই না? আচ্ছা, তাহলে চলুন আপনাদেরকে তাহলে আমার অতীত থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ভার্সিটিতে ভর্তি হয়েছি সবেমাত্র কয়েক মাস। আমি আর আমার একটা বন্ধু ঢাকা শহরে ছোট্ট একটা বাসায় ভাড়া থাকি। কোনো মতে আমার দিন চলে যায়। আপাতত এখন এতটুকুই থাক, এরপর গল্পের সাথে থাকলে সব জেনে যাবেন। কথা বলতে বলতে আমি ক্লাসরুমে চলে এলাম। এসে দিকে সবাই ক্লাসে বসে আছে। আমি রোজকার মতো আমার সিটে গিয়ে বসে পড়লাম। এই সিটে শুধু আমি আর আমার বন্ধু রাফি বসে, আর কেউ বসে না। কারণটা অবশ্য আমার জানা, কারণ আমি ছোট লোক, আর ছোট লোকদের কাছে বসতে সকলেরই একটু মান সম্মানে লাগে। আজকে ভার্সিটিতে রাফি আসেনি, তাই আমি একা একা বসে আছি। ঠিক তখন একটা অচেনা মেয়ে এসে আমার পাশে বসে পড়ল। আমি এক পলক মেয়েটার দিকে তাকিয়েছিলাম, আগে কখনো দেখিনি, তবে দেখতে অনেক সুন্দর। আমি অনেক অবাক হলাম। অবাক হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার প্রধান কারণ হচ্ছে ক্লাসে আরও অনেক সিট ফাঁকা আছে। সেই সব সিটে না বসে কেন এই মেয়েটা আমার পাশে এসে বসলো? আর কে এই মেয়ে? আগে তো কোনো দিন দেখিনি, তাই অনেক অবাকই হলাম। কিন্তু তারপরে মেয়েটার দিকে তাকাতে সাহস পাচ্ছি না। আশেপাশে তাকিয়ে দেখে অনেকে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। এটার কারণ হয়তো এই মেয়েটা। এগুলো ভাবতেছিলাম, তখনই স্যার চলে আসলো। আমি আর কিছু না ভেবে ক্লাসে মন দিলাম। স্যার ক্লাসে এসে বললেন, আদিবা তুমি দাঁড়াও। আমার পাশের মেয়েটির দিকে চেয়ে স্যার বললেন, আর সাথে সাথে আমার পাশের সিটে বসে মেয়েটি দাঁড়িয়ে গেল। বুঝলাম মেয়েটার নাম আদিবা। এখন আমি মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে দেখিনি। স্টুডেন্ট, এই হচ্ছে আদিবা, তোমাদের নতুন ফ্রেন্ড, আজকেই ভর্তি হয়েছে, এখন থেকে তোমাদের সাথেই পড়াশোনা করবে। এরপর স্যার নিজে লেকচার দিতে শুরু করলেন। বুঝলাম মেয়েটা নতুন, তাই হয়তো না জেনে শুনে আমার পাশে বসেছে। জানলে হয়তো আর কোনোদিন আমার পাশেই বসতো না। আমি মন দিয়ে স্যারের ক্লাস করতে লাগলাম। এইভাবে প্রথম ক্লাস শেষ হয়ে গেল। আমি ক্লাসের বাইরে যাব, তখনই আদিবা আমাকে বলল, হ্যালো, আমি আদিবা। মেয়েটি আমার দিকে হাত বাড়িয়ে কথাটা বলল, আমি শ্রাবণ আহমেদ। আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমি হাত মিলালাম না। এ কি, তুমি হাসতেছো কেন? আপনি নতুন, তাই আমাকে ঠিকভাবে চেনেন না। আর কয়েকটা দিন ক্লাস করুন, সব জেনে যাবেন।
আর আমাকে ফ্রেন্ড বানানোর কথাও বলবেন না তখন। প্রথম কথা, আমরা একই ইয়ারে পড়ি, সো আপনি করে নয় তুমি করে বলতে হবে। আর দ্বিতীয়ত, তুমি আমাকে ফ্রেন্ড বানাবে। সেটা সম্ভব নয়। আমি এখন আসি। এই বলে আমি বাইরে চলে এলাম। আর মেয়েটা আমার সাথে সাথে এলো। ভাবতেছি আজকে বাসায় চলে যাব, কারণ রাফি আসেনি। তাই খুব একা একা লাগতেছে। একা থাকাটা যে কত কষ্টের সেটা আমার থেকে আর ভালো কেউ জানে না। এগুলো ভাবতেছিলাম ক্যাম্পাসের একটা গাছের নিচে বসে। হঠাৎ করে কোত্থেকে যেন আদিব আমার সামনে এসে বলল, কেন সম্ভব নয় তোমার সাথে ফ্রেন্ডশিপ করা? অনেক কারণ আছে। কি কারণ, আমি সেটা শুনতে চাই। আপনার পোশাক দেখে বোঝা যাচ্ছে যে আপনি অনেক বড় ঘরের মেয়ে, আর আমি খুবই সামান্য একটা ছেলে, যাকে এক কথায় বলে গরিব ছেলে। এটাই কি একমাত্র কারণ? হুম। তাহলে মন দিয়ে শোনো, সস্তা কাপড় পরার মানে এটা নয় যে আপনি গরিব। মনে রাখবেন, আপনার একটা পরিবার রয়েছে, পরিবারের সদস্যের দায়িত্ব আপনার উপরে। সমাজকে দেখিয়ে বেড়ানো আপনার কাজ নয়। এইটা আমার আব্বুর কথা। এইটা থেকে কি বুঝলে আমাকে বলো। কিছু বুঝি আর না বুঝি, এটা ঠিকই বুঝেছি যে আপনার আব্বু একজন মহৎ মানুষ। তাহলে আমার সাথে বন্ধুত্ব করতে অসুবিধা কোথায়? আরও কারণ আছে। কি কারণ? আমাকে কলেজে সবাই খ্যাত বলে। একজন খ্যাতের সাথে বন্ধুত্ব করলে আপনার অসম্মান হবে। সেটা আমি বুঝবো। এখন থেকে আমরা ফ্রেন্ড, এটাই শেষ কথা। আচ্ছা, আমি অনেকটা বাধ্য হয়ে আদিবের সাথে বন্ধুত্ব করলাম। আজ পর্যন্ত কেউ আমার সাথে যেচে এসে বন্ধুত্ব করতে চায়নি, শুধুমাত্র আদিবা আজকে এসে আমার সাথে বন্ধুত্ব করলো। শ্রাবণ, চলো ক্লাসে যাই। স্যার চলে এসেছেন মনে হয়। এরপর আমি আর আদিবা সোজা ক্লাসে চলে গেলাম। ক্লাসে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। হয়তো আমরা দুজনে একসাথে ক্লাসে ঢোকার কারণে আমি সেদিকে খেয়াল না করে নিজের সিটে গিয়ে বসলাম। এভাবে দেখতে দেখতে আজকের দিনটাই কেটে গেল। মানে আজকের মতো ভার্সিটি ছুটি। ভেবেছিলাম 2টায় ক্লাস করে বাসায় চলে যাব, কিন্তু আদিবার সাথে গল্প করতে করতে বাসায় যেতে আর ইচ্ছেই করছিল না। তাই আর যাইনি। পুরো ক্লাস করেছি। আদিবের মেয়েটা অনেক ভালো, অনেক খোলা মনের মানুষ। এইটুকু সময়ে যেন আমার অনেকটা জায়গা জুড়ে বসেছে। আমার বাসার আদিবার বাসা বিপরীত দিকে, তাই দুজন দুদিকে বিদায় জানিয়ে বাসার দিকে রওনা দিলাম। আজকে আমার জীবনে সবচেয়ে খুশির দিনগুলোর মধ্যে থেকে একটা দিন ছিল। তার কারণ রাফি বাদে আজকে দ্বিতীয় কেউ আবার আমার সাথে এমনভাবে ব্যবহার করেছে। তাই আমি সারা রাস্তা আদিবার কথা ভাবতে ভাবতে বাসার গেটে হেঁটে চলে এলাম। বাসায় এসে কলিং বেল বাজানোর পরে রাফি এসে দরজা খুলে দিল। কিরে, আজকে এত দেরি হলো যে? আগে ফ্রেশ হয়ে নেই, তারপর সব বলছি। আচ্ছা, ফ্রেশ হয়ে খেতে আয়। তুই খেয়েছিস? না, তোকে ছাড়া আমি খেয়েছি কখনো? হ্যাঁ, আমার তো মনেই ছিল না। এরপর আমি ফ্রেশ হয়ে খাবার খেতে বসলাম। এইবার বল কি হয়েছে? জানিস বন্ধু, আজকে একটা মেয়েকে সাহায্য করতে গিয়ে নিজে অপমানিত হয়েছি। কি? আর কোন মেয়েকে? আফিয়া। কোন আফিয়া? আমাদের ব্যাচের? বন্ধু, মন খারাপ করিস না। বড় লোকের ছেলে মেয়েগুলো কেমনই হয়ে থাকে, ওদের চোখ থাকতেও অন্ধ। হ্যাঁ, বাদ দে সব। হুম। আর আজকে আরও একটা অবাক করার বিষয় হয়েছে আমার সাথে। কি হয়েছে? তারপর তাকে সব খুলে বললাম আদিবার ব্যাপারে। দেখিস, এদের কিন্তু বিশ্বাস নেই। হ্যাঁ, এরপর আমি আর রাফি বাসার বাইরে চলে এলাম। এই সময় বাসার বাইরে বের হওয়ার একটাই কারণ, আর সেটা হলো টিউশনি। আমি আর রাফি দুজনেই টিউশনি করাই। আর এইভাবে আমাদের জীবন চলছিল। রোজকার মতো আজকেও ঠিক সময় টিউশনি করাতে গেলাম। আমি যাদের বাসায় টিউশনি করাই তারা অনেক ভালো মানুষ। ভালো মানুষ না হলে কোনোদিন আমার মতো একটা অপরিচিত ছেলেকে তাদের বাসায় টিউশনিতে রাখতো না। সময় মতো টিউশনি করে রাস্তায় বের হলাম। মোবাইলের দিকে তাকিয়ে দেখে রাত 8টা বেজে গেছে। আমি রাফিকে ফোন দিলাম। হ্যালো, তোর টিউশনি শেষ হলো? হুম, এই মাত্র রাস্তায় বের হলাম। তোর কি খবর? হ্যাঁ, আমি এইমাত্র টিউশনির থেকে বের হলাম। ও, শরীরটা খুব ক্লান্ত লাগতেছে আজকে। ওকে, তাহলে চল আজকে বাসার সাথে বসে একটা আড্ডা দিই। রাতের ঠান্ডা বাতাসে শরীর ও মন দুইটাই ভালো হয়ে যাবে। হুম, এটা তুই একদম ঠিক বলেছিস, কিন্তু আবার কিসের কিন্তু? আরে, বাড়িওয়ালা আছে না, উনি তো রাগারাগি করবে আমাদের এই সময় ছাদে দেখলে। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু তোর চিন্তা করতে হবে না, আমি সামলে নেব। ওকে, তাহলে তাড়াতাড়ি বাসায় চল। হ্যাঁ, আর শোন, আসার সময় ঠান্ডা কোক নিয়ে আসিস 1 লিটার। এটা তুই কোন কথা বললি? কেন? আমি আবার রাতের আড্ডার জন্য কেক আনতে ভুলে যাব। ওকে, তুই তাড়াতাড়ি আয়। ওকে। এরপর ফোন রেখে দিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসা এখান থেকে বেশি দূরে নয়, তাই হেঁটেই যাচ্ছি। বাসায় প্রায় চলে এসেছি। গেট দিয়ে ভিতরে ঢুকতে যাব, তখন একে পরিচিত একটা নাম্বার থেকে ফোন আসলো। আমি চারপাশে তাকিয়ে দেখলাম আমার পাশে দারোয়ান ছাড়া আর কেউ নেই, তাই ফোনটা রিসিভ করলাম। হ্যালো স্যার, কেমন আছেন? হ্যাঁ, ভালোই। আপনি? জি স্যার, ভালো আছি। হ্যাঁ, ফোন করেছেন কেন? তাড়াতাড়ি বলুন। স্যার, কয়েকটা কাগজে আপনার সাইন লাগবে।
ওকে, আপনি কালকে কলেজ ছুটির পর দেখা করুন। ওকে স্যার। আর একটা কথা কি কথা? স্যার, এইভাবে আর কতদিন চলবে? প্রায় 5 বছর হতে চললো, আপনি কেন এইভাবে ঘুরে বেড়াচ্ছেন? সময় হলে আমি ঠিকই আসবো। আর আপনি তো আসেনি। স্যার, আমি আসি, কথাটা সেটা নয়। আপনি না থাকলে কিভাবে হয়? প্লিজ স্যার, নিজেকে এইভাবে কষ্ট দেবেন না। এগুলো আমাকে বলে কোনো লাভ নেই, আপনি সেটা ভালো করেই জানেন। আসার সময় হলে আমি ঠিকই আসবো। ওকে স্যার, ভালো থাকবেন। আর কোনো সমস্যা হলে আমাকে কল দিয়েন। ওকে। এরপর ফোন কেটে দিলাম। আপনারা হয়তো অনেকে কিছু বুঝতে পারতেছেন না, কে এই লোক যে আমার সাথে মাত্র ফোনে কথা বললো। আবার অনেকে হয়তো অবাক হচ্ছেন যে আমার মতো একটা এতিম ছেলেকে আবার কে স্যার বলে ডাকতেছে। কিছু কিছু কথা না জানাই ভালো, তাই এই লোকটার কথা এখন আপনাদেরকে কিছুই বলবো না, সময় হলে বলে দেব। বাসার ভেতরে যাব, ঠিক তখনই কে যেন আমার কাঁধে হাত রাখলো। আমি পিছনে ফিরে তাকালাম। পিছনে ফিরে দেখি রাফি। কিরে, একা একা দাঁড়িয়ে কি ভাবছিস? কিছু না, এমনি। চল ভিতরে চল, ছাদে গিয়ে আড্ডা দেই। হ্যাঁ চল। ঘড়িতে দেখি 9টা বেজে গেছে। রুমে গিয়ে দেখি বউ এসে খাবার রান্না করে রেখে চলে গেছে। এখন খাবার খাওয়ার মুড নেই, তাই আমি আর রাফি সোজা ছাদে চলে এলাম। এরপর দুজনে ছাদের এক পাশে বসে পড়লাম। বুঝলি শ্রাবণ, জীবনটা না অনেক কঠিন। আজকে হঠাৎ এই কথা বললি? বাবা কৃষক, দিন আনে দিন খাই। আম্মু অসুস্থ, ছোট বোনটার আবার হাজারো আবদার। এর মাঝে আমি একটা মানুষ যে কিনা এত বড় হয়েও আব্বুর কোনো কাজে আসি না। এটা তুই কোনো কথা বললি? দেখবি তুই একটা চাকরি পেলে আঙ্কেলের সব কষ্ট দূর হয়ে যাবে। সেই আশায় বেঁচে আছি রে দোস্ত। তোর তো তবুও বাঁচার একটা উদ্দেশ্য আছে, আর আমি কার জন্য বাঁচবো? কি আমার জীবনের উদ্দেশ্য? আমি তো একটা এতিম। তোকে কতবার বলতে হবে, এই রাফি যতদিন বেঁচে আছে ততদিন তুই এতিম না। তুই আমার নিজের ভাইয়ের চেয়েও অনেক বড় কিছু। ভাই, জীবন অনেক বড় ভুল করেছি, যার জন্য আজ আমার এই অবস্থা। এখন বুঝতেছি যার মাথার উপরে ভাবা নামক বট গাছটা নেই, তার জীবনটা কতটা কষ্টের। হুম, এটা তুই ঠিক বলেছিস। তবে তবে কি? তোর অতীত কোনো কিছুই তো আমি জানি না, তাই আমি কি করে বলবো যে তুই কি ভুল করেছিস? সময় হলে সব জানতে পারবি। সে 4 বছর ধরেই একই কথা শুনে আসতেছি। তবে আমি তোর অতীত দেখে বন্ধুত্ব করি নাই। আমি তোর বন্ধু ছিলাম, আছি, আর সারা জীবন থাকবো। আমি জানি তো, তাই তো তোকে এত ভালোবাসি। আর পাম দিতে হবে না, চল নিচে যাই, ক্ষুধা লাগছে। হ্যাঁ চল। এরপর আমি আর রাফি দুজনেই নিচে এলাম। নিচে এসে রাতের খাবার খেতে লাগলাম। আসুন, খাবার খেতে খেতে আপনাদের এই বাসার বিবরণটা একটু দিয়ে দিই। এই বাসা মানে আমরা যে বাসায় ভাড়া থাকি। এই বাসার মালিক একজন প্রাইভেট কোম্পানির বস। তার সাথে আমার ভালো সম্পর্ক, যার কারণে আমি আর রাফি ব্যাচেলর হয়ে এই বাসায় ভাড়া থাকতে পারতেছি। আঙ্কেলের একটা মাত্র মেয়ে, আর কোনোদিন মেয়েটাকে দেখেও নি, শুধুমাত্র শুনেছিলাম। বাসাটা মোট 10 তলার, যার 4 তলা বাদে সবগুলো রুম প্রায় ভাড়া দেওয়া। 4 তলায় নাকি আঙ্কেল থাকে। আমি কোনোদিনও সেদিকে যাইনি, তাই তেমন একটা জানিও না। আমি আর রাফি 5 তলায় একটা রুম ভাড়া নিয়ে থাকি। বাসার বিবরণ দিতে গিয়ে আমাদের খাবার খাওয়া শেষ। এরপর আমি আর রাফি দুজনেই পড়ার টেবিলে বসলাম। পড়ার সময় আমি আর রাফি দুজনে খুব সিরিয়াস থাকি, তাই পড়ার সময় কেউ কোনো কথা বলি না। প্রায় 3 ঘন্টা পড়ার পর টেবিল থেকে উঠলাম। মোবাইলের দিকে তাকিয়ে দেখে রাতে 1টা বেজে গেছে। ঠিক তখনই রাফি বলল, ভাই আজকে অনেক কিছু কমপ্লিট করে ফেলেছি, এবার এক্সামটা ভালো একটা রেজাল্ট করতেই হবে। ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ। তুই বস, আমি 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসি। এখন কফি? আরে কিছু হবে না, খেতে ইচ্ছে করতেছে। তুই আসলে একটা পাগল। এরপর রাফি কিচেনে চলে গেল। আমি বিছানায় বসে মোবাইলটা অন করলাম। রাতে পড়ার পরে আমাদের দুজনেরই একটাই কাজ, মোবাইলে ফেসবুক ঘাঁটা। আমি প্রতি রাতের মতো ফেসবুকে ঢুকলাম। ফ্রেন্ড রিকোয়েস্ট চেক করতে গিয়ে একটা আইডিতে চোখ আটকে গেল। আইডিটা আর কারো না, আইডিটা ছিল আদিবার। আমি অনেক অবাক হলাম। একদিনের ফ্রেন্ডশিপে সরাসরি ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে। আমি আর কিছু না ভেবে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিলাম। এর মধ্যে রাফি কফি নিয়ে চলে এসছে। আমাকে 1 কাপ কফি দিল। আমি খেতে লাগলাম। কেমন হয়েছে? প্রতিদিনের মতো আজকে তোকে একটু উপদেশ দিতে চাই। কি উদ্দেশ্যে? পড়াশোনা ছেড়ে দিয়ে একটা টং দোকান ভাড়া নিয়ে চা কফি বানা। তুই আসলে কোথায় একটু ধন্যবাদ দিবি তা নয়। আর আমি তো তোর প্রশংসা করলাম। জানি। আমি আর রাফি কফি খেতে খেতে গল্প করছিলাম। তখনই ফোনে একটা মেসেজ এলো। আমি মেসেজটা দেখে অবাক হয়ে গেলাম। কারণটা হলো মেসেজটা ছিল আদিবার। অনেক অবাক হলাম তার কারণ রাত 2টার বেশি বাজে, আর এই সময় এ মেয়ে ফেসবুকে কি করে? আবার ভাবলাম যে বড় লোকের মেয়ে, কোনো কাজ করতে হয় না, সারা দিন রাত এইসব মোবাইল ল্যাপটপ ইত্যাদি নিয়ে পড়ে থাকে।
এর মধ্যে আবার একটা মেসেজ এলো। হ্যালো, ওই কথা বলো না কেন? হ্যাঁ বলেন। কি করো? শুয়ে আছি, আপনি? আমি মুভি দেখি আর তোমার সাথে চ্যাট করি। ও আচ্ছা। তুমি এত রাতে ফেসবুকে কি করো? তেমন কিছু না, এইমাত্র পড়া শেষ করে উঠলাম, ঘুম আসতেছিল না, তাই একটু ফেসবুকে ঢুকলাম। এইভাবে কিছু সময় টুকটাক কথা হলো। এর মাঝে আদিবা হঠাৎ করে আমার মোবাইল নাম্বার চেয়ে বসে। আমি অনেক অবাক হই, কিন্তু তারপরেও ফ্রেন্ড ভেবে দিয়ে দিলাম। আদিবের সাথে কথা বলে শেষ করে মোবাইলের দিকে তাকিয়ে দেখে 3টা বেজে গেছে। কি এত কথা বললাম যে এত রাত হয়ে গেল। আজকে খুব ভালো লাগতেছে যে রাফির মতো আর একটা বন্ধু আমার জীবনে। পাশে তাকিয়ে দেখি রাফি চোখ বুজে ঘুমাচ্ছে, তাই আমি আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভাঙলো রাফির ডাকে। কিরে শ্রাবণ, তোর শরীর খারাপ নাকি? না তো, কেন? ঘড়িতে চেয়ে দেখ কয়টা বাজে। অনেক অবাক হলাম, সকাল 8টা বেজে গেছে। তখনই রাতের কথা মনে পড়ে গেল। আরে ভাই বলিস না, কালকে রাতে ঘুমাতে একটু লেট হয়ে গেছিল। এই নে কফি খেয়ে নে। তুই টেবিলে রাখ, আমি ফ্রেশ হয়ে আসতেছি। হুম। এরপর ফ্রেশ হয়ে এসে কফি খেতে লাগলাম। বুঝলি বন্ধু, আদিবা মেয়েটা না অনেক ভালো। আমি কার মুখে কি শুনছি? মজা করিস না, আমি সত্যি বলতেছি। কি করে বুঝলি যে খুব ভালো? কথাবার্তা দিয়ে যা বুঝলাম আর কি। কয়দিনের পরিচয়? 2 দিন। ওরে ভাই, আমারে তুই মাইরা ফেলা। দূর। এরপর আমি আর আপি সকালের খাবার খেয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর আপনাদের তো একটা কথা বলতে মনে নেই, আমি আর আপি আমাদের নিজেদের খাবার নিজেরাই রান্না করে খাই। শুধু শুধু টাকা নষ্ট করার কোনো মানে নেই। তবে প্রথম প্রথম একটু কষ্ট হলেও এখন আর কষ্ট হয় না। আমি আর আপি কথা বলতে বলতে কলেজ গেট দিয়ে ঢুকতে যাচ্ছিলাম, তখনই আদিবা আমার নাম ধরে ডাক দিল। পেছনে ফিরে দিকে আদিবা রাস্তার অপর প্রান্ত থেকে রিক্সা থেকে নেমে আমার দিকে আসতেছে। ঠিক তখনই রাফি আমাকে বলল, কে এই মেয়ে ভাই? তোকে চিনে কিভাবে? আরে তোকে রাতে বলেছিলাম মনে নেই? ও, এই তাহলে সেই আদিবা। হ্যাঁ, তুই এখন চুপ কর। ওকে। এর মধ্যে আদিবা আমার কাছে চলে এসছে। তোমাকে সেই কখন থেকে রিক্সায় বসে ডাকতেছি, তুমি ডাক শোনো নাই কেন? শুনতে পাইনি হয়তো। চলো ওইদিকে গিয়ে বসে গল্প করি। হ্যাঁ চলো। আদিবার দিকে তাকিয়ে দেখি আদিবা রাফির দিকে কেমন করে যেন তাকাচ্ছে। ইস, আমার তো রাফির সাথে পরিচয় করিয়ে দিতে মনে নেই। তাই আদিবাকে বললাম, আদিবা এ হচ্ছে রাফি, আমার বেস্ট ফ্রেন্ড। ও হ্যালো, আমি আদিবা, কালকেই নতুন ভর্তি হয়েছি। ও, আমি রাফি। হুম এরপর আমরা 3জন একটা গাছের নিচে গিয়ে বসলাম। সকলে মিলে টুকটাক কিছু কথা বলছিলাম। কিছু সময় পর রাফির ফোনে একটা কল আসলো, তাই রাফি কথা বলার জন্য অন্যদিকে চলে গেল। শ্রাবণ, আমি ওইদিকে যাচ্ছি, ফোনে কথা বলে আসি। ওকে। আচ্ছা শ্রাবণ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো, এতে আবার শোনার কি আছে? তোমার পরিবারে কে কে আছে? পরিবারের কথা শুনতে মনটা খারাপ হয়ে গেল। আমার তো পরিবার বলতে কিছুই নেই, তাই মন খারাপ হওয়ারই কথা। আদিব হয়তো বিষয়টা বুঝতে পেরেছে, তাই আদিব আবারও জিজ্ঞাসা করলো, আমি কি খারাপ কিছু বলে ফেলেছি? সরি। না, তুমি খারাপ কিছু বলনি। আসলে আমার পরিবার বলে তো কিছু নেই, আমি তো একটা এতিম। সরি, আমি আসলে বুঝতে পারি নাই। না, তোমার সরি বলতে হবে না। আমি জানি এবার তুমি সকলের মতো আমার সাথে কথা বলা কমিয়ে দেবে, আর আস্তে আস্তে ফ্রেন্ডশিপও নষ্ট করে দেবে। সমস্যা নেই, এটা আমার অভ্যাস হয়ে গেছে। আমি জানি আমি একটা এতিম ছেলে। টাস করে আদিবা আমাকে একটা চড় মেরে দিল। এরপর বলতে শুরু করলো, তোমার কি মনে হয় আমি আর 5টা মানুষের মতো? আমি কি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে ফ্রেন্ডশিপ করেছিলাম? যদি সেটা ভেবে থাকো তাহলে সেটা তোমার ভুল ধারণা। আর যদি কখনো তোমার মুখ থেকে এইগুলো শুনি তাহলে তোমার খবর আছে বলে দিলাম। আমি আদিবার রাগ দেখে ভয় পেয়ে গেছি, তাই মুখে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। আর তুমি শেষ লাইনটা কি বললা? কি বলেছি? কেন মনে নেই? একটু আগে যে বললা তুমি এতিম। আর যদি কখনো এইসব বাজে বাজে কথা তোমার মুখ থেকে শুনেছি তাহলে তোমার খবর আছে। আর মনে রাখবে, যতদিন এই আদিবা বেঁচে আছে ততদিন তুমি এতিম না। আমি মনে মনে খুব খুশি হলাম, কারণ রাবির পরে প্রথম কেউ আমাকে এই কথাটা বলল। নিজেকে আজ বড় লাকি মনে হচ্ছে। আর আদিবাকে যতই দেখতেছি ততই অবাক হচ্ছি, কারণ আমার সাথে পরিচয় হয়েছে আজকে মাত্র 2 দিন, আর তাতে এত আপন করে নিয়েছে। মনে মনে আরও অনেক কিছু ভাবছিলাম। তখনই আদিবা বলল, কি ভাবতেছো? কই কিছু না তো। এইমাত্র কি বললাম মনে থাকবে তো? হ্যাঁ থাকবে। এই তো, গুড বয়। আদিবা আমার মুখ থেকে হাত নামিয়ে বলল, ও শিট, আমি সরি, তোমাকে রাগের মাথায় চড় মেরে ফেলেছি। সরি বলতে হবে না, সমস্যা নেই। আসলে আমার রাগ উঠলে না, আমি কি করি সেটা আমি নিজেও জানি না। হ্যাঁ সেটা তো দেখতে পেলাম। সরি বললাম তো। বন্ধুত্বের মধ্যে নো সরি নো থ্যাঙ্কস।
হয়েছে, আর নাকামি করতে হবে না। হুম। ভালো কথা। রাফি সেই গেল আর এলো না। হয়তো ক্লাসে চলে গেছে। চলো আমরাও চাই, টাইম হয়ে গেছে। হ্যাঁ চলো। আমি আর আদিবা দুজনেই ক্লাসে প্রবেশ করলাম। তখন সবাই আমাদের দিকে হা হয়ে তাকিয়ে আছে। আমার অবশ্যই অভ্যাসটা হয়ে গেছে, কিন্তু আদিবা কিভাবে নেবে এই বিষয়টা? আমার সব ধারণা ভুল প্রমাণ করে দিয়ে কোনো দিকে না থেকে আমার সাথে আস্তে আস্তে বসে পড়লো। কিন্তু এখানে কোথাও রাফিকে দেখতে পেলাম না। মনে হয় আসার পরে বাসায় চলে গেছে আবার, কিছুই বুঝতে পারছি না। তখন আদিবা বলল, রাফিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। মনে হয় বাসায় চলে গেছে। ও হতে পারে। হ্যাঁ। আর তোমাকে তো আমার পরিবারের কথা বলতেই মনে নেই। এবার বলে দাও তাহলে। আমার পরিবার বলতে আমি আর আব্বু আর আম্মু। ও ভালো। এইবার চুপ করো, স্যার এসে গেছে ক্লাসে। হ্যাঁ। এরপর আমি আর আদিবা মন দিয়ে ক্লাস করতে লাগলাম। ক্লাসের ফাঁকে ফাঁকে টুকটাক কথা বলছি আমরা দুজনে। এইভাবে দেখতে দেখতে সবগুলো ক্লাস শেষ হয়ে গেল। আজকে যেহেতু হাফ ক্লাস, তাই বেশি সময় লাগেনি। ক্লাস শেষ করে আমি আর আদিবা একসাথে কলেজ থেকে বেরিয়ে গেলাম। এরপর আদিবা বিদায় নিয়ে আমি বাসার দিকে রওনা দিলাম। আজকের দিনটা অনেক ভালো কেটেছে আমার, তবে রাফির জন্য চিন্তা হচ্ছে। কোনো কিছু না বলে রাফি এভাবে কলেজ থেকে চলে গেল কেন? কোথায় গেল? বাসায় গেছে মনে হয়। তাই জোরে বাসার দিকে হাঁটতে লাগলাম। বাসায় এসে দিকে রাফি বাসায় আছে। আমি ওকে দেখে বুঝতে পারতেছি যে কিছু একটা নিয়েও চিন্তা করছে। তাই আমি বললাম, কিরে তুই আমাকে কিছু না বলে চলে এলি কেন? জানিস কত চিন্তায় ছিলাম। এমনি ভালো লাগছিল না। আমার দিকে তাকা, আমায় বল কি হয়েছে। তুই তো জানিস আব্বুর শরীরের অবস্থা বেশি ভালো ছিল না। তার উপরে আব্বুর খেতে কাজ করে। আম্মু ফোন দিয়েছিল তখন। কি বলেছে আন্টি? আব্বু কালকে দুপুরে হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ে। আম্মু আমাকে আজকে বলেছে, কারণ আমি চিন্তা করবো তাই। এর আগে আমি কখনো রাফিকে কান্না করতে দেখিনি, আর আজকে সে কান্না করছে। আমি জানি রাফি ওর বাবা মাকে খুব ভালোবাসে, তাই আমি ওকে বলার মতো কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না। তখনই পাশে খেয়াল করে দেখি রাফির ব্যাগ গোছানো। বাসায় যাবি? বাসায় যাবি ভালো কথা, এত বড় ব্যাগ নিয়ে আর কি আছে? কলেজ ব্যাগে করে কয়েকটা জামা কাপড় নিয়ে যা। আমি আর ফিরে আসবো না, তাই সব কিছু গুছিয়ে নিয়েছি। মানে কি বলতে চাচ্ছিস তুই? মানে আমি আর লেখাপড়া করব না, বাসায় গিয়ে আব্বুর সাথে কাজ করব। আব্বুকে আর আমি কাজ করতে দেব না। লেখাপড়া করবি না মানে? তুই হাসতেছিস কেন? আমাদের পড়াশোনা শেষ করতে এখনো কয় বছর বাকি বলতো? 4 বছর মনে হয়। তাহলে 4 বছর পরে বাড়িতে গিয়ে আমি হয়তো আমার আব্বুকে আর দেখতে পাবো না। এরকম কিছুই হবে না। আর পড়াশোনা শেষ হওয়ার পরেই যে চাকরি হয়ে যাবে এমন কোনো কথা নেই। তাই আমি চাচ্ছি না যে আব্বুর টাকাগুলো এভাবে নষ্ট হোক। রাফি কেঁদে দিল। মনে কর তুই একটা চাকরি পেয়ে গেলি, তাহলে কি করবি? বন্ধু শোন, আমি জানি সেটা সম্ভব নয়, তারপরও বলি। আমি একটা চাকরি পেলে প্রথমে বাড়িতে যাব। যাওয়ার পথে আমার আব্বু আম্মু এবং আমার পিচ্চি বোনটার জন্য অনেক কেনাকাটা করব। এরপর গ্রাম ছেড়ে সকলকে নিয়ে শহরে চলে আসব। আমি চাই না আমার বোনও আমার মতো কষ্ট পাক, তাই ওকে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিব। ব্যাস এটুকুই। বন্ধু, মনে কর তোর স্বপ্ন পূরণ হয়ে গেছে। মানে তুই এর সময়ও মজা করছিস? আমি রাফিকে কিছু না বলেই আমার পড়ার টেবিলে চলে গেলাম। সেখান থেকে ড্রয়ার থেকে একটা চিঠি বের করে রাফিকে দিলাম। এটা কি? তোর চাকরি জয়নিং লেটার। মানে? তুই আগে এটা খুলে দেখ। এরপর রাফি কিছু না বলে চিঠিটা পড়তে লাগলো। কিছু সময় পরেই, এটা তো সিলেটের সবচেয়ে বড় কোম্পানি এবি গ্রুপের জয়নিং লেটার। এটা তুই পেলি কোথায়? এই বাসার মালিকের মতো সিলেটেও আমার এক পরিচিত আঙ্কেল ছিল, তিনি দিয়েছিলেন 1 বছর আগে, কিন্তু আমি যাইনি। যাসনি তো কি হয়েছে, এখন যাবি? না রাফি, আমি এখানে ভালো আছি। একইভাবে আমিও লেখাপড়া শেষ করে এরকম একটা চাকরি ঠিকই খুঁজে নেব। না বন্ধু, এটাতে আমার কোনো অধিকার নেই। তুই যা, আমি ঠিকই ম্যানেজ করে নেব। তোকে কি এখন চড় দিতে হবে? আমার ভাই আর আমি দুজনের মধ্যে একজন গেলেই হলো। আর আমি এই মুহূর্তে ঢাকা থেকে কোথাও যেতে চাচ্ছি না। আর তোর যে এই চাকরিটা খুবই প্রয়োজন। আমাকে আর কিছু না বলতে দিয়ে রাফি খুব জোরে আমাকে বুকের সাথে জড়িয়ে ধরলো আর কেঁদে কেঁদে বলল, জানি না জীবনে কি ভালো কাজ করেছিলাম, যার জন্য তোর মতো একটা ভাই পেয়েছিলাম। এই হয়েছে, আর ইমোশনাল হতে হবে না। অবশেষে তোর চাকরি তো হয়ে গেল, এখন ট্রিট দিবি চল। তুই একটুও পাল্টাবি না, সিরিয়াস মুহূর্তেও। হ্যাঁ, চোখ মুখে পানি দিয়ে আয়। একদম মেয়ে মানুষের মতো কেঁদে ভাসিয়ে দিয়েছিস তুই। এরপর দুজনে ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। সময় তখন বিকেল 3টা হবে বোধহয়। এরপর আমি
রাফি ছোটোখাটো একটা রেস্টুরেন্টে ঢুকে দুপুরের খাবার খেয়ে নিলাম। যেহেতু আজকে রাফির সাথে আমার শেষ দিন, মানে আমি চাচ্ছি যে আজকে রাতেই রাফিকে সিলেটে পাঠিয়ে দেব। যেহেতু আঙ্কেলের শরীর খারাপ, তাই যত তাড়াতাড়ি রাফি অফিসে জয়েন করবে তত আঙ্কেলের জন্য ভালো হবে। রাফি চল, বাস স্ট্যান্ডে গিয়ে তোর জন্য টিকিট কেটে আসি। আজকে থাক, কালকে কাটলে হবে না। না, কালকে না, এখন কেটে রাতের মধ্যেই তুই সিলেটে যাবি এবং কাল সকাল অফিসে জয়েন করবি। কি বলিস, এত তাড়াতাড়ি? হ্যাঁ। কিন্তু রাতে আমি গিয়ে থাকবো কোথায়? তার চেয়ে বরং কাল সকালে যাই, একটা কোনো ব্যবস্থা করা যাবে। সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করে দেব। তুই কিভাবে এত কিছু ব্যবস্থা করবি? তুই আমাকে বিশ্বাস করিস না? আমি সেটা বলি নাই। ওকে, তাহলে চল। এরপর আমি আর রাফি বাস স্ট্যান্ডে গিয়ে একটা টিকিট কেটে নিলাম। কিন্তু রাফির দিকে চেয়ে দেখি ওর মুখটা কালো। কিরে, মুখ কালো করে রেখেছিস কেন? যেতে ইচ্ছে করতেছে না। তোর সাথে দীর্ঘ 4 বছরের পরিচয়, একসাথে থাকা, খাওয়া, আনন্দ মজা করা, একসাথে বই পড়া, কিভাবে ভুলবো এইগুলো? আর সবচেয়ে বড় কথা, তোকে আমি কিভাবে একা ফেলে চলে যাই? তোকে দেখে রাখবে কে? না না, আমি তোকেও আমার সাথে নিয়ে যাব। ওখানে একটা কলেজে ভর্তি করিয়ে দিব তোকে। আরে পাগল, তোকে আমাকে এনে তো চিন্তা করতে হবে না, আমি ঠিকই মানিয়ে নেব। আমার অভ্যাস আছে। না, আমি যাব না। তোকে কিন্তু আবার মারবো। ভাই, কেন জানি খুব কষ্ট হচ্ছে। আরে পাগল, আমি ভালো থাকবো, তোকে চিন্তা করতে হবে না। আজকে যেহেতু এটা আমাদের শেষ বিকাল, তাই চল, তোকে আজকে আমি চা খাওয়াবো। ওকে, চল। এরপর আমি আর রাফি দুজনে মিলে চা খাওয়ার পর অনেক গল্প করলাম। মোবাইলের দিকে তাকিয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তাই রাফিকে নিয়ে বাসায় চলে এলাম। রাফিকে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়ে আমি রাফির দরকারি সব কিছু গুছিয়ে ফেললাম। কিরে, সব গোছানো শেষ? মনে হয়। তারপর একবার দেখে নে সব ঠিক আছে কিনা। ঠিক আছে। তুই রেডি তো? হুম। তাহলে চল, তোকে এগিয়ে দিয়ে আসি। রাফির বাস রাত 8টায়, তাই দুজনে তাড়াতাড়ি করে বাসার বাইরে বের হলাম। কিন্তু বিপত্তি ঘটলো বাস স্ট্যান্ডে এসে। রাফি কিছুতে আমাকে ছেড়ে যাবে না। অনেক বুঝিয়ে ওকে বাসে উঠিয়ে দিলাম, কিন্তু হঠাৎ করে রাফি বাস থেকে নেমে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ভাই, তোকে কোনোদিনও ভুলতে পারবো না। তোর এই উপকার কোনোদিনও ভুলতে পারবো না। ভুলতে পারবো না তোর সাথে কাটানো এই মূল্যবান 4টা বছর। হ্যাঁ আমিও জানি তো ভাই, ভালো থাকিস, বাই। এরপর রাফিকে আবারও বাসে উঠিয়ে দিলাম। বাস ছেড়ে দিল এবং আমিও বাসার দিকে হাঁটা ধরলাম। আর ভাবতে লাগলাম, কেন জানি না খুব কষ্ট হচ্ছে আজকে। কেন জানি মনে হচ্ছে খুব কাছের কিছু হারিয়ে যাচ্ছে। আজকে আবার আমি একা হয়ে গেলাম এই ব্যস্ত শহরে। আমি বেঁচে আছি না মরে গেছি, কেউ হয়তো খোঁজ নিয়েও দেখবে না। আমি জানি রাফি আমাকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসে, আমিও ঠিক তেমনই। কিন্তু রাফি তো আর আমার কাছে নেই। রোজ সকালে তো আর কেউ কফি বানিয়ে বলবে না, ভাই এনে কফি, আর খেয়ে বল কেমন হয়েছে। কেউ আর পাগলামো করে রাতের পর রাত মুভি দেখার জন্য বায়না করবে না। আর কেউ আমার সাথে বসে এক টেবিলে বইয়ে পড়বে না। হঠাৎ করে চোখের 2 পাতা ঝাপসা হয়ে আসলো। আমি পকেট থেকে রুমাল বের করে চোখের পানি মুছে নিলাম। কে জানে এটাই হয়তো ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা। এইগুলো ভেবে আর লাভ নেই। মোবাইলে তাকে দেখি রাত 8টার বেশি বেজে গেছে, আর আজকে টিউশনেও ছিল না। তাই আর কোনো চিন্তা না করে বাসায় চলে গেলাম। যখন গেট দিয়ে ঢুকতে যাব, তখনই দারোয়ান চাচা বললেন, বাবা কোথায় গিয়েছিলে? চাচা, আমার ওই যে বন্ধু আছে না রাফি, রাফি কোথায় গেল ব্যাগ নিয়ে? চাচার চাকরি হয়েছে সিলেটে, তাই ওকে এগিয়ে দিয়ে এলাম বাস স্ট্যান্ডে। ও, ব্যাগ নিয়ে যেতে দেখলাম, তাই আর কি জিজ্ঞেস করলাম। বাবা কিছু মনে করো না আবার। আরে চাচা, আপনি যে কি বলেন না, আমি কিছু মনে করিনি। তাছাড়া আপনাকে আমি সেই শুরু থেকে দেখে আসতেছি, আপনারও জানার অধিকার আছে কে কোথায় যায়। তা বাবা, তুমি কি চলে যাবে নাকি একা একা থাকবে? না চাচা, একাই থাকবো। ও আচ্ছা বাবা, কোনো কিছুর দরকার হলে আমাকে বলো, কেমন? আচ্ছা চাচা, আসি। এরপর আমি সোজা সিঁড়ি বেয়ে আমার রুমে চলে এলাম। রুমে এসে প্রথমেই একটা নাম্বারে কল দিলাম। হ্যালো স্যার, কেমন আছেন? হ্যাঁ ভালো। শুনুন, আমি আপনাকে একটা বিশেষ কারণে ফোন করেছি। কি কারণ স্যার? এখনই ছোটোখাটো একটা বাসার ব্যবস্থা করুন, মোটামুটি 3-4 জন থাকা যাবে এমন একটা বাসা। স্যার, আপনি কি তাহলে চলে আসবেন এখানে? আপনি আমাকে একটু সময় দিন, আমি আপনার জন্য বাসার ব্যবস্থা করতেছি। আপনি এত বেশি বুঝেন কেন? আমি কি বলেছি যে আমি আসবো? সরি স্যার। হ্যাঁ ঠিক আছে, আমি যেটা বললাম সেই কাজ করে আমাকে ফোন করুন। 30 মিনিটের মধ্যে যেন কাজটি হয়ে যায়। ওকে স্যার। এবার আমি ফোন কেটে দিলাম। এই লোকটার সাথে কথা বলতে বলতে আমার মাথা খারাপ হয়ে যায়। বাবার বয়সী লোক তো, তাই কিছু বলতেও পারি না। আর আমি জানি সে আমাকে অনেক স্নেহ করে, সেই কারণে আমি কিছু বলেও না। যাই হোক, এখন মনটা একটু খারাপ হয়ে আছে। সবচেয়ে প্রিয় বন্ধুটা আজকে আমাকে রেখে একা চলে গেল,
তাতে তো কষ্ট হবারই কথা। জানি না কী করলে মনটা ভালো হয়ে যাবে। ঠিক তখনই ভাবলাম ছাদে গেলে মনটা ভালো হতে পারে, তাই সিঁড়ি বেয়ে ছাদে চলে গেলাম। আমি আমার মনে হেঁটে ছাদে যাচ্ছিলাম, তখন আঙ্কেলের সাথে দেখা, মানে বাসার মালিক। আঙ্কেলকে দেখলে আমার কেমন জানি ভয় ভয় লাগে, চোখ মুখে কেমন একটা গম্ভীর ভাব, তাই আমি যতটা পারি এড়িয়ে চলি তাকে। এখন আর কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে কথা বললাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তা তোমার পড়াশোনা কেমন চলছে? জি আঙ্কেল, মোটামুটি ভালো। এই অসময়ে আবার উপরের দিকে কোথায় যাচ্ছ? আসলে আঙ্কেল মনটা ভালো নেই, তাই ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি। ও আচ্ছা, যাবে ভালো কথা, কিন্তু বেশি সময় থেকো না। জানোই তো আমি ছাদে কাউকে যেতে দিই না, আর তোমাকে কেউ দেখলে সেও যেতে চাইবে। জি আঙ্কেল, বুঝতে পেরেছি, বেশি সময় থাকবো না। এই জন্যই আমি তোমাকে পছন্দ করি। আঙ্কেলের কথা একটু লজ্জা পেলাম, তাই চুপ করে রইলাম। আচ্ছা, আমি আসি তাহলে, তুমি যাও। হ্যাঁ। জি আঙ্কেল। এরপর আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, দেহে কেমন জানি প্রাণ ফিরে এলো, তাই দেরি না করে উপরের দিকে যেতে লাগলাম। এই বাসায় যদিও লিফটের ব্যবস্থা আছে, কিন্তু আমি সবসময় সিঁড়ি বেয়ে উপরে যাই। কেন জানি একটু কষ্ট হলেও ভালো লাগে সিঁড়ি বেয়ে হাঁটতে। ছাদের এক কোণে ছোট একটা দোলনা আছে, আমি আর আভি মাঝে মধ্যে এখানে এসে বসতাম। এখানে বোধহয় কেউ বসে না, কারণ দোলনায় কিছুটা ময়লা জমে আছে। আমি ময়লা পরিষ্কার করে বসে পড়লাম। দক্ষিণ দিক দিয়ে হালকা হালকা বাতাস আসতেছে, আমি চোখ বুজে সেটাকে অনুভব করতে লাগলাম। এই সময় রাফি থাকলেও অবশ্যই এক কাপ কফি নিয়ে হাজির হতো। নিজের অজান্তে মুখে একটা হাসি চলে এলো। বসে আছি কোলাহল মুক্ত ছাদে, নেই কোনো শব্দ, নেই কোনো জনমানুষ, অসাধারণ একটা পরিবেশ। আর আমার মন পৃথিবীর সকল কিছু নিয়ে ভাবতেছে। তখনই ফোনে একটা কল আসলো। ফোনের দিকে তাকিয়ে দিকে অপরিচিত নাম্বার। আমার ফোনে ফোন দেওয়ার মতো রাফি ছাড়া আর কেউ নেই, আর আমার এই নাম্বার দুইজন ছাড়া আর কেউই জানে না। এক হচ্ছে রাফি, আর দুই হচ্ছে সেই লোকটা। মনে মনে ভাবতে লাগলাম কে ফোন দিতে পারে। ভাবতে ভাবতে ফোনটা কেটে গেল। কিছুক্ষণের মধ্যে আবারও কল এলো। আমি এবার সাথে সাথে রিসিভ করলাম। কি করো? আমি যেন পুরো আকাশ থেকে বললাম, চেনা নেই জানা নেই, সোজা বলতেছে কি করো। আমার মনে হয় ভুল নাম্বারে কল করেছে, তাই বললাম সরি, রং নাম্বার। ফোনটা কাটতে যাব, তখন মেয়েটা আবার বলল, না, আমি ঠিক নাম্বারেই কল করেছি। কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগতেছে। কে? আর আপনি আমাকে চেনেন? আমি কে এখনো চিনতে পারলে না? এই কয়েক ঘন্টার মধ্যেই ভুলে গেলে? সত্যি আমি বুঝতে পারতেছেন আপনি কে। সোজাভাবে বলুন, না হলে ফোন রেখে দিন। এমনিতে রাফির জন্য মন খারাপ, তার উপরে এই প্যাচাল ভালো লাগছে না। আমি আদিবা। ও শিট, আমার তো মনেই ছিল না। আমি কাল রাতে আদিবাকে আমার নাম্বার দিয়েছিলাম, আর এই জন্যই তো কণ্ঠটা এত চেনা চেনা লাগছিল। কি হলো, এইবার চিনতে পারছেন তো স্যার? হ্যাঁ, আই এম সরি। আমি আসলে বুঝতে পারিনি যে তুমি এই সময় ফোন দেবে। কেন, তুমি কি ব্যস্ত নাকি? না, ব্যস্ত নেই, ফ্রি আছি, তাই তো বসে আছি। ও ভালো। আর তুমি এমন ভাব করলে যেন তুমি কোনো মেয়েদের সাথে কথাই বলো না। হ্যাঁ, কেন, তুমি জানো না? হয়েছে, আর বলা লাগবে না, সব ছেলেদের আমার চেনা আছে। তুমি কোনো ধোয়া তুলসী পাতা না। আমি মোটেও এমন না। আমি কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা, চোখ তুলে তাকিয়েও দেখি না। তাহলে আমার সাথে কে কথা বলতেছে? ওকে, তাহলে রেখে দিলাম। আরে আমি তো মজা করতেছিলাম, আর আমি জানি তো তুমি কেমন ছিলে, তার জন্যই তো তোমাকে আমি বন্ধু বানিয়েছি। হ্যাঁ, তুমি কি করতেছো? বসে বসে পপকর্ন খাই আর মুভি দেখি। ও, কালকে কলেজে একটু তাড়াতাড়ি আসিও। কেন? দরকার আছে। হ্যাঁ। আর তুমি এত বোরিং কেন? সেই কখন থেকে শুধু হ্যাঁ না না করে যাচ্ছ। কথা বলা যায় না নাকি? কি বলবো, আমি পারি না। আমি আসলে মেয়েদের সাথে কথা বলতে পারি না, কেন জানি একটা জড়তা কাজ করে। সমস্যা নেই, আমি তোমাকে মানুষ করে নিব। কি বললে? মানুষ করবে? আমি কি মানুষ না? মানুষ, তবে সেটা শুধু চেহারাই। এই তো এবার একটু মজা লাগতেছে তোমার সাথে কথা বলে। হ্যাঁ, আমি আদিবার সাথে ফোনে কথা বলতেছিলাম, তখন আমার ফোনে একটা কল এলো, তাই আমি আদিবাকে বিদায় দিয়ে কল ব্যাক করলাম। স্যার, আপনার বাসার ব্যবস্থা হয়ে গেছে। 2 তলা বাড়ি, 5টা রুম, রাস্তার পাশে বাড়ি, তার পাশে দেয়াল দেওয়া। আর থাক, আর বলতে হবে না, আমার বোঝা হয়ে গেছে। ঠিক আছে স্যার। বাসার ঠিকানা আমাকে মেসেজ করে পাঠিয়ে দিন। আর সবচেয়ে জরুরি কথা, কি কথা স্যার, বলুন। কাল সকালে এবির মেইন অফিসে একটা ছেলে যাবে চাকরির লেটার নিয়ে। তাকে যেন কোনো ধরনের প্রশ্ন না করা হয়, আর ছেলেটাকে ওর কাজ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। ওকে স্যার। আর শুনুন, স্যার বলুন। ছেলেটার নাম রাফি।
রাফি যদি প্রথম 2-3 দিন ছুটি চায় তাহলে দিয়ে দিন, কেমন? ওকে স্যার। আর আপনি যে বাসাটা ঠিক করেছেন সেখানে আজ থেকে রাফি নামে ছেলেটা থাকবে। ও স্যার, বুঝেছি। আর বাসায় দারোয়ান আছে? স্যার আছে। দারোয়ানের কাছে বাসার চাবি দিয়ে যাবেন। রাফি আজ ভোরে সিলেট পৌঁছাবে। ওকে স্যার। হ্যাঁ। এরপর ফোন কেটে দিলাম। ঘড়িতে তখন রাত 9:30 বাজে। লোকটা আমাকে বাসার নাম্বার মেসেজ করে পাঠিয়ে দিয়েছে। এবার আমি রাফিকে ফোন দিলাম। হ্যালো রাফি, বল। আমি তোকে একটা বাসার ঠিকানা পাঠাচ্ছি, তুই সোজা সেখানে চলে যাবি। ওকে, সেইখানে থাকতে হবে নাকি? হ্যাঁ, আর বাসায় কেউ থাকে না, বুঝলি? হুম। তুই সেখানে গিয়ে দারোয়ানের কাছ থেকে চাবি নিয়ে ভেতরে যাবি। আর পরশুদিন গ্রামের বাসায় গিয়ে আঙ্কেল আন্টি আর চুটকিকে ছেলেটি তোর কাছে নিয়ে আসবি। সবই বুঝলাম, কিন্তু বাসা ভাড়া? তোকে চিন্তা করতে হবে না, তুই আস্তে আস্তে সব কিছু বুঝে যাবি। কিন্তু তুই আমাকে বিশ্বাস করিস না? করি বললেই তো সিলেট যাচ্ছি। ওকে, তাহলে পৌঁছে ফোন করিস। আচ্ছা। এরপর ফোন রেখে আমি নিচে চলে এলাম, মানে আমার ছোট রুমে। আজকে ক্ষুধা লাগতেছে না, তাই রাতের জন্য রান্না করলাম না। যেহেতু অনেক রাত হয়ে গেছে তাই বই নিয়ে পড়ার টেবিলে বসলাম। বই পড়তেছি, তখনই মোবাইল একটা মেসেজ আসলো। পড়ার সময় আমি মোবাইল ফোন সাইলেন্ট করে রাখি, কিন্তু আজকে সাইলেন্ট করতে মনেই ছিল না। যেহেতু মেসেজ এসেছে তাই বই বন্ধ করে মোবাইলে হাত দিলাম। মোবাইলের দিকে তাকিয়ে দেখি রাত 1টা বেজে গেছে। বই পড়তে পড়তে কখন যে এত রাত হয়েছে খেয়ালই করিনি। আর মেসেজ করেছে আদিবা। আমি সাথে সাথে রিপ্লাই দিলাম। এরপর কিছু সময় কথা বলে ঘুমিয়ে গেলাম। আর আমি ঘুমিয়ে আছি, তখনই হঠাৎ করে মোবাইলটা বেজে উঠলো। ঘুম ঘুম চোখে মোবাইলের দিকে তাকালাম। ভোর 5টা বাজে তখন। রাফি ফোন দিয়েছে, তাই আমি সাথে সাথে ফোনটা রিসিভ করলাম। শ্রাবণ, আমি ঠিকভাবে পৌঁছে গেছি, তোর চিন্তা করার দরকার নেই। হ্যাঁ। ওকে, ফোন রাখ তাহলে। সারা রাত ঠিকভাবে ঘুম হয়নি, এখন একটু ঘুমিয়ে নি। আচ্ছা, তুই বিশ্রাম নে তাহলে। এরপর ফোন কেটে দিলাম। এখন আর ঘুম আসবে না আমি জানি, তাই বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম। সকালবেলা বই পড়লে ভালো মনে থাকে, তাই কিছু সময় বই নিয়ে পড়লাম। এরপর সকালের জন্য কিছু হালকা খাবার রান্না করে নিলাম। সকালের খাবার খেয়ে বেরিয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে, কারণ আজকে আদিব একটু আগে আমাকে কলেজে যেতে বলেছে। তাই আমি একটু আগে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছি, পাশ দিয়ে অনেক রকমের গাড়ি যাচ্ছে। আমি সেগুলো দেখতেছি আর হেঁটে যাচ্ছি। কলেজের সামনে এসে দেখি কলেজে তেমন কোনো লোকজন নেই, তাই আমি কলেজের পূর্ব পাশে একটা বেঞ্চে গিয়ে বসলাম। আনুমানিক 15 মিনিট পর আদিব আমার সামনে এলো। সেই কখন থেকে বসে আছি তুমি জানো? সরি, আসলে রাস্তায় অনেক জ্যাম ছিল তো, তাই একটু লেট হয়ে গেল। ইটস ওকে। এবার বলো, তাড়াতাড়ি আসতে বললে কেন? আজকে ক্লাস করব না। মানে ক্লাস করবো না মানে কি? আজকে ক্লাস করব না। আজকে তুমি আর আমি সারাদিন ঘুরে বেড়াবো। সেসব তো ঠিক আছে, কিন্তু তাই বলে ক্লাস মিস দেবো? একদিন ক্লাস মিস দিলে কিচ্ছু হবে না। আদিবার অনেক জোরাজোরির পর রাজি হলাম। আমি আর আদিবা বসে বসে গল্প করতেছিলাম। তখনই আমাদের সামনে আফিয়ার মাহমুদা এলো। হ্যাঁ, এরা সেই দুজন যে আমাকে সেদিন শুধু অপমানই করেছিল। আমি শুধু চুপ করে আছি, কারণ আমি জানি এরা এখন আমাকে নিয়ে আদিবার কাছে উল্টাপাল্টা কিছু বলবে। কিন্তু এরা দুজনই আমাকে চমকে দিয়ে আফিয়া বলতে শুরু করলো, আই এম সরি শ্রাবণ। মানে? সেদিন তুমি আমাকে ধাক্কা না দিলে হয়তো অনেক বড় বিপদ হতে পারত। ও কোথায় সেদিন আমার তোমাকে ধন্যবাদ দেওয়ার কথা ছিল, সেখানে আমি আরো উল্টে তোমাকে অপমান করেছিলাম। আমাকে মাফ করে দাও শ্রাবণ। হ্যাঁ ঠিক আছে। সত্যি মাফ করে দিয়েছে তো? আসলে তখন আমি আম্মুর সাথে ফোনে কথা বলতেছিলাম, আর হঠাৎ করে সব কিছু হয়ে গেল, তাই তোমাকে অমনভাবে বলেছিলাম। আই এম সরি। হ্যাঁ, তোমাকে আমি অনেক আগে মাফ করে দিয়েছি, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না। কি বুঝতে পারতেছো না? তোমাদের এসব বললো কে যে আমি আফিয়াকে গাড়ি থেকে বাঁচানোর জন্য ধাক্কা দিয়েছিলাম? ওহ, আদিবা এসে আমাদের সবকিছু খুলে বলেছে। এখন আমরা যাই, ক্লাস আছে। এরপর আফিয়া আর মাহমুদা চলে গেল। আমি অবাক হয়ে আদিবার দিকে তাকালাম। তুমি এসব জানলে কি করে? আমি সেই দিন প্রথম কলেজে আসি, আর যখন গেট দিয়ে ঢুকতে যাব তখনই দেখি একটা মেয়ে রাস্তার মাঝখানে চলে গেছে ফোনে কথা বলতে বলতে। আর তখন প্রচণ্ড বেগে একটা গাড়ি তার দিকে আসতেছিল। আমি ভেবেছিলাম মেয়েটিকে গিয়ে সরিয়ে আনবো, কিন্তু আমি অনেক দূরে ছিলাম। আর মেয়েটিকে যে আমি ডাক দেবো সেটাও করতে পারতেছিলাম না, কারণ আমি তার নাম জানি না। আর ঠিক তখনই একটা ছেলে এসে তাকে সরিয়ে দেয়। আমি দেখে খুব খুশি হলাম, ভেবেছিলাম ছেলেটাকে গিয়ে আমি ধন্যবাদ দিব, কিন্তু দেখি মেয়েটা উল্টো তাকে বেশি কথা বলে দিল। আমার খুব রাগ হলো, তাই আমি তাকে গিয়ে সব খুলে বলি। আর সেই ছেলেটাকে আমি? সেইটা কি আর বলতে? ও, এইবার বুঝলাম। এরপর আমি আর আদিবা কলেজ থেকে বেরিয়ে একটা রিক্সা উঠলাম।
যদি আমার কোনো ইচ্ছে ছিল না, তারপরও আদিবা জোর করেই উঠতে বাধ্য করলো। এর আগে আমি কখনো রিক্সায় মেয়েদের সাথে বসিনি, তাই আমার কেমন যেন একটু নার্ভাস ফিল হচ্ছিল। তবু আমি স্বাভাবিকভাবে বসে থাকার চেষ্টা করলাম। কিছু সময় পর রিক্সা একটা নদীর পাড়ে এসে থামলো। আমি রিক্সা ভাড়া দিতে গেছিলাম, কিন্তু আদিবা দিতে দিল না। চলো নদীর পাড়ে গিয়ে বসি। হ্যাঁ চলো। এরপর আমি আর আদিবা নদীর পাড়ে একটা বেঞ্চে বসলাম। আমি চুপ করে আছি, নদীর বাতাসের ঢেউ উপভোগ করতেছিলাম। নীরবতার পর্দা ভেঙে আদিবা বলল, তুমি 2 মিনিট বসে থাকো, আমি আসতেছি। হ্যাঁ, কিন্তু তুমি আবার কোথায় যাও? যাবো আর আসবো। এ বলে আদিবা চলে গেল। আমি বসে চারদিকে দেখতে লাগলাম। চারপাশে অনেকগুলো বেঞ্চ আছে, আর সবগুলো বেঞ্চে মানুষ বসে আছে। আসলে মানুষ বললে ভুল হবে, এখানে চারদিকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে আছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি তো জানতামই না যে আমাদের শহরের পাশে এমন একটা সুন্দর জায়গা আছে। জানলে আরও আগে এখানে আসতাম। বসে বসে এগুলো ভাবতেছিলাম, ঠিক তখনই, এই নাও বাদাম খাও। ও এই ব্যাপার, তুমি বাদাম আনতে গিয়েছিলে? এই জায়গায় বসে বাদাম খাওয়া আর গল্প করতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, কিন্তু তুমি আমাকে বলতে পারতে, আমি এনে দিতাম। এমনিই বলি নাই। হ্যাঁ আমাকে। থাক, এই বিষয় বাদ দাও। ওকে, বাদ দিলাম। এইবার বলো তো, তোমার আব্বু আম্মু মারা যাওয়ার পরে তুমি কিভাবে ঢাকা এলে? মানে তোমার জীবনের পুরো গল্পটা আমি শুনতে চাই। আচ্ছা থাক, তুমি কষ্ট পেলে বলা লাগবে না। সরি। বলতে গেলে অনেক সময় লাগবে। তুমি বলো, আমি শুনছি। খুব জানতে ইচ্ছে করতেছে। আচ্ছা শোনো তাহলে। সবেমাত্র আমি এসএসসি পাশ করেছি। আব্বু, আমি আর আমার আম্মু খুব ভালোভাবে আমাদের জীবন চলতেছিল। আব্বু একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত, আর আম্মু বাড়ির সব কাজ করত। আমি তাদের একমাত্র সন্তান হয়ে আমি যা কিছু বায়না করতাম, তারা সেগুলো চোখ বুজে মেনে নিত। আর আমি তখন একটু খারাপ টাইপের ছিলাম, যেমন বন্ধুদের সাথে সময়ে সময়ে আড্ডা দেওয়া, রাত করে বাড়ি ফেরা, আব্বুর টাকা ইচ্ছে মতো খরচ করা ইত্যাদি। তখন আমি এগুলো বুঝতাম না যে টাকা ইনকাম করতে কতটা কষ্ট করতে হয়। একদিন আব্বু বিকেল অফিস থেকে বাসায় এসে বলল যে তার অফিসের এক বন্ধুর মেয়ের বিয়ে। আব্বু আম্মু শপিং করতে যেতে চাইলেন, তাতে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু আমার আপত্তি ছিল কারণ তারা আমাকে সাথে করে নিয়ে শপিং মলে যাবে। সেদিন বন্ধুদের সাথে আমার একটা ট্যুরে যাওয়ার কথা ছিল, তাই আমি যাইনি। আব্বু আর আম্মু গাড়ি করে চলে গেছে। কিন্তু সেদিন আমি শেষবারের মতো আব্বু আম্মুকে দেখেছিলাম। আমি বিকেলবেলা বন্ধুদের সাথে ঘুরতে যাব বলে রেডি হচ্ছিলাম, তখন আমার ফোনে একটা ফোন আসে, অপরিচিত নাম্বার। আমি কিছু মনে না করে ফোনটা রিসিভ করলাম, কিন্তু অপর প্রান্তের লোকটার কথা শুনে আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। আমার পুরো শরীর কাঁপতে লাগলো, মাথা কাজ করা বন্ধ করে দিল। আমি আর যেন দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না, একদৌড়ে বাসা থেকে বের হয়ে গেলাম। কি বলেছিল লোকটা ফোনে? আমি আবারও বলতে শুরু করলাম। লোকটা আমাকে ফোন করে বলেছিল, হ্যালো আশরাফুল আহমেদ, আপনার কেউ হয়? জি আমার আব্বু। কিন্তু কেন? আপনার বাবা আর মা অ্যাক্সিডেন্ট করেছে, আপনি তাড়াতাড়ি সিলেট সদর হাসপাতালে চলে আসুন, তার অবস্থা বেশি ভালো না। এরপর কি হলো? আমি রাস্তায় গিয়ে কোনো গাড়ি পাচ্ছিলাম না, অনেক দেরি হয়ে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে দৌড়াতে থাকি। সেদিন আমি নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় মানুষ মনে করছিলাম। মাঝ রাস্তায় গিয়ে আমি একটা গাড়ি পেয়ে যাই। এরপর সোজা হাসপাতালে চলে গেলাম। গাড়ি ভাড়া দিয়ে সোজা ভিতরে ঢুকে গেলাম। এরপর নার্সের কাছ থেকে রুম নাম্বার জেনে সোজা সেখানে চলে এলাম। এসে দেখে বাইরে একটা লোক দাঁড়িয়ে আছে, তিনি আমাকে ফোন দিয়েছিল। এরপর সেই লোক চলে গেল, আর আমি রুমের বাইরে দাঁড়িয়ে রইলাম। দীর্ঘ 1 ঘন্টা পরে ডাক্তার সাহেব বের হলেন। আমি তাড়াহুড়ো করে ডক্টরকে জিজ্ঞাসা করলাম, স্যার আমার আব্বু আম্মু কেমন আছে? ওনারা ঠিক আছে তো? সব ঠিক হয়ে গেছে তাই না? এরকম হাজারো প্রশ্ন করতে থাকলাম। আপনি নিজের মনকে একটু শান্ত করুন। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কি? আমরা দুজনের কাউকেই বাঁচাতে পারি নাই। দুজনের মাথায় অনেক আঘাত লেগেছিল, যার ফলে অনেক দ্রুত তারা মৃত্যুবরণ করে। অন্য কোথাও আঘাত আমরা হয়তো কিছু করতে পারতাম, সরি। এই বলে ডক্টর চলে গেলেন, আর আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। তখন আমার আব্বু আর আম্মুর মুখ দেখার সাহস হচ্ছিল না, তবু আমি অনেক কষ্টে কেবিনের ভেতরে গেলাম। সেখানে গিয়ে দেখি সাদা কাপড় দিয়ে আব্বু আর আম্মুকে ঢেকে রেখেছে। আমার বিশ্বাস হচ্ছিল না যে আব্বু আর আম্মু আমার মাঝে নেই। নিজের উপরে খুব রাগ হচ্ছিল। আব্বু আমার মুখ আর দেখলাম না, কারণ আজকে আমার জন্য আব্বু আম্মুর এই অবস্থা। তখন সন্ধ্যা হয়ে গেছিল, কি থেকে কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তাই হাসপাতালে টেলিফোন থেকে আমার 2 বন্ধুকে ফোন করি। রাত 8টার সময় আব্বুর অফিসের কয়েকজন লোক আর আমার বন্ধুরা এসে বাকি সব কাজকর্ম করে। আমাকে কিছুই করতে হয়নি, আর করতে হলেও হয়তো পারতাম না। তখন আমার শরীরে একটু শক্তি ছিল না। ওই দিন রাতে আমি অনেক কেঁদেছিলাম। জীবনেও হয়তো আমি ওই দিনের মতো কান্না করিনি। আমার স্পষ্ট মনে আছে
আমি কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলেছি। একদিন পরে আমার জ্ঞান ফিরেছিল। তখন আমি আমার পাশে আমার সে 2 বন্ধুকে দেখতে পাই। ওরাই হয়তো আমার দেখাশোনা করেছিল। ওরা আমাকে অনেক বুঝিয়েছে। আর আমি ওই দিনের পর থেকে আজ পর্যন্ত এক ফোঁটা চোখের পানি ফেলিনি। কাদের জন্য পানি ফেলবো? নিজের উপরে রাগ করে সিলেট থেকে ঢাকা চলে আসি, কাউকে কিছু না জানিয়ে। এমনকি আমার এই 2জন বন্ধুকে বলিনি। বললে হয়তো ওরা আর আমাকে আসতে দিত না। এরপর থেকে শুরু হলো আমার নতুন জীবন। ঢাকা যেদিন প্রথম এসেছিলাম, সেদিন কোথায় যাব কোথায় থাকবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তাই রাতে একা একা ল্যাম্পপোস্টের নিচে একটা বেঞ্চে বসেছিলাম। আর সেই রাতে আমার সাথে দেখা হয় রাফির। রাফি তখন মাত্র 1 সপ্তাহ হলো ঢাকা এসেছিল। কোনো মতে ছোট একটা ঘরে একাই থাকতো। রাফির হয়তো আমাকে দেখে খুব মায়া হচ্ছিল, তাই ও আমাকে ওর সাথে বাসায় নিয়ে আসে। আর এইভাবেই কেটে যায় 5 বছর। এই 5 বছর অনেক কিছু ঘটে গেছে আমার জীবনে, যা বলতে গেলে হয়তো আজকে রাত হয়ে যাবে। যেমন ঠিকমতো 3 বেলা খাবার খেতে না পাওয়া, কলেজে নতুন জামা প্যান্ট পরে না যেতে পারা, কলেজে একটা এতিম ছেলে নামে পরিচিতি পাওয়া। আরও যে কত কষ্ট করেছি এই 5 বছরে, সেটা একমাত্র আমি আর রাফি জানি। অবশেষে রাফির চাকরিটা হয়ে যায়, আর রাফি সিলেট চলে যায়। আর আমি এখন এই ব্যস্ত শহরে পড়ে আছি। জানি না কী কারণে পড়ে আছি, হয়তো নিজের প্রতি রাগ বা অভিমান করে। এখানে সব কথা সত্য, তবে আদিবার কাছ থেকে কিছু কথা লুকানো হয়েছে। প্রায় 70 ভাগ সত্য, আর বাকি 30 ভাগ আদিবার কাছ থেকে বাঁচার জন্য মিথ্যা বলেছি। পরে সেগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেব। আমি নিজের পকেট থেকে রুমাল বের করে চোখের পানি মুছে নিলাম। এদিকে আদিবার দিকে চেয়ে দেখি আদিবার চোখেও পানি। তাই আমি অবাককে জিজ্ঞাসা করলাম, তোমার আবার কি হলো? তোমার চোখে পানি কেন? তোমার খুব কষ্ট হয়েছে এই 5 বছরে, তাই না? এতিমের জীবনে কি সুখ থাকে? এই, তোকে কতবার বলবো তুই এতিম না। এই আদিবা যতদিন বেঁচে আছে ততদিন তুই এতিম না। একবারে তুই করে বলে দিলে? আমাকে রাগিয়ে দিলে আমি তুই করেই বলি। বাব্বা। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো। কি কথা? তোমার ভালোবাসা তো কলেজের পশ্চিম দিকে, তাই না? হ্যাঁ, কেন? বাসার ঠিকানা বলো আগে। বাসার ঠিকানা দিয়ে আবার কি করবে? না মানে, তুমি তো এখন একা থাকবে, আর তোমার কষ্ট কম করার জন্য আমি মাঝে মাঝে গিয়ে একটু কাজ করে দিয়ে আসলাম। কাজ? মানে কি কাজ? এই যেমন ধরো, তোমার রুম গোছানো, মাঝে মাঝে হালকা কিছু রান্না করে দিয়ে আসলাম। তুমি করবে কেন? তুমি কি আমার বউ লাগো নাকি? আদিব আমার দিকে কেমন করে যেন একটু তাকিয়ে বলল। ফাজলামি না করে বাসার ঠিকানা বলো আগে। আচ্ছা, এই নাও ঠিকানা। কি? হ্যাঁ, কেন? আমি ভাড়া থেকে 5 তলায়। তুমি চেনো নাকি? না, চিনি না। ও, ওকে। কাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, রেডি থেকেও কালকে। ওরে বাস, সারপ্রাইজ? আচ্ছা, রেডি থাকবো। এইবার চলো রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নেই, দুপুরে হয়ে গেছে তো, খুব ক্ষুধা লাগছে। হ্যাঁ, কিন্তু বিল নিয়ে চিন্তা করতে হবে না, আমার কাছে টাকা আছে। এরপর আদিবা আমার হাত ধরে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। জানি না এই অল্প কয়েকদিনের মধ্যে আদিবা আমার এত আপন কি করে হয়ে গেল। আমার মুখ থেকে কিছু বলার আগে সব কিছু বুঝে ফেলে, আমার মনের কথা সব বুঝে ফেলে। আমার ভাবতে অবাক লাগে যে শ্রাবণ কিছুদিন আগে মেয়ে দেখলে সবসময় এড়িয়ে চলতো, আর আজ সেই শ্রাবণের হাত একটা মেয়ে ধরে আছে। মাঝে মাঝে মনে হয় আদিবাকে ছেড়ে আমি কিছুই ভাবতে পারি না। আমার জীবনে এই রকমেরই আরও একটা বন্ধুর দরকার ছিল, আর সেই বন্ধুই হয়তো আদিবা। আর কথা বাড়িয়ে লাভ নেই, চলুন কিছু খেয়ে নেই, এরপর বাকি কথা বলতেছি। খাবার তো খাওয়া হলোই, এইবার চলো কোথাও ঘুরে আসি। এখন ঘুরতে যাবে নাকি বাসায় যাবে? না, আজকে সারাদিন ঘুরবো, কোনো বাসায় যাওয়া হবে না। ওকে মহারানী। এরপর শহরের অনেক জায়গায় আদিবা নিয়ে গেল আমাকে, যেখানে হয়তো আমি এর আগে কোনোদিন যাইনি। আদিবা না নিয়ে গেলে হয়তো জানতামই না এই শহরে এত সুন্দর সুন্দর জায়গা আছে। ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেছিল। আমি আদিবাকে বিদায় জানিয়ে বিকেল 5টার সময় বাসায় এসেছিলাম। আজকের দিনটা আমার জীবন অনেক খুশির দিন ছিল। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। রুমে বসে ভাবতেছি আজকে সারাদিন রাফিকে ফোন দেওয়া হয়নি, তাই হাতে ফোনটা নিলাম। ফোন দেবো দেখে ঠিক তখনই রাফির ফোন আসে। আমি সাথে সাথে রিসিভ করলাম। কি করিস? বসে আছি, তুই? আমি গ্রামের বাড়ি এসেছি, সবাইকে নিয়ে কাল সকালে সিলেট যাব। ও, এটা তো ভালো কথা। আঙ্কেল কেমন আছে এখন? মোটামুটি ভালো। আঙ্কেল আন্টি তো চাকরির কথা শুনে খুশি হয়েছে? খুশি মানে খুব খুশি হয়েছি। সত্যি বলতে আমি জীবনে আম্মুকে এত খুশি দেখি নাই। হ্যাঁ, এখন ভালোভাবে সকলের খেয়াল রাখিস। ধন্যবাদ ভাই। তুই আবার শুরু করলি? ওকে ওকে। আর তুই আমাকে আগে বলিসনি কেন? কি বলি নাই? এই যে এই বাড়িটা অফিস থেকে দেওয়া হয়েছে আমাকে। আরে আমিও ভালো জানতাম না। শ্রাবণ, আমি তো কিছুই বুঝতেছি না কেমনে কি।
এত কম সময়ে আমাকে এত কিছু দিয়ে দিল অফিসের ম্যানেজার। সেটা তো তুই ভালো জানিস। ধুর, বাদ দে এসব। হ্যাঁ, এইভাবে রাভির সাথে কিছু কথা বলার পর ফোন রেখে দিলাম। আজকে রাভির সাথে ফোনে কথা বলে এতটুকু বুঝলাম যে রাভি আজ অনেক খুশি, নিজের কাছেও খুব ভালো লাগতেছে আজকে। এরপর ফোন রেখে দিয়ে রাতের জন্য কিছু রান্না করে নিলাম। রান্না করার সময় মনে হচ্ছিল, ইস, এখন যদি বউ থাকতো তাহলে নিজের কষ্ট করে রান্না করা লাগতো না, শুধু বসে বসে খেতাম। একা একা বসে আছি নিজের রুমে, বসে বসে ভাবতেছি আমি পৃথিবীতে কত একা। আমার মতো একা বোধ এই পৃথিবীতে আর কেউ নেই। আর মনে হয় অনেক কিছু চিন্তা করতেছি। আমার চিন্তা সেট গুটিয়ে দিয়ে আদিবা ফোন দিল। আমি কিছুক্ষণ পরে ফোনটা রিসিভ করলাম। কি খবর স্যার, কি করেন? এই তো বসে আছি, তুমি কি করো? আমি তো শুয়ে আছি আর তোমার সাথে কথা বলি। ও ভালো। রাতে কি খাবে, রান্না করবে না? একটু আগে রান্না শেষ করে আসলাম। একটা কথা কি জানো? কি কথা? তোমাকে যে বিয়ে করবে তার আর কষ্ট করে রান্না করতে হবে না, তুমিই রান্না করে দিবা। এক থাপ্পড়ে রান্না শিখে দিব আমার বউকে। আর শোনো, কালকে কলেজে আসার দরকার নেই। কেন? বললাম না আসবে না, কালকে তোমার জন্য সারপ্রাইজ আছে। ওকে। কেন জানি না আদিবার কথা ফেলতে পারি না। এইভাবে কিছু সময় কথা বলে ফোন রেখে দিলাম। আমার ভাবতে অবাক লাগে, আমি প্রায় 30 মিনিটের বেশি সময় ধরে একটা মেয়ের সাথে ফোনে কথা বলেছি। আসলে আমি মেয়েদের সাথে দরকার ছাড়া তেমন কথাই বলতাম না, কিন্তু আদিবার মধ্যে কি এমন আছে যে আমি ওর সাথে কথা না বলে থাকতে পারি না? তার মানে কি এটা প্রেম ভালোবাসা? না না, আমি সব কি ভাবতেছি। আদিবা আমাকে ভালো বন্ধু মনে করে, আর মাত্র 3 দিনের পরিচয় কি প্রেম হয়? কে জানে, হয়তো হয়। আমি আর কিছু না বলে বই পড়তে বসে গেলাম, কিন্তু কিছুতেই বই পড়তে মন চাচ্ছিল না। আসলে মনটা শুধু আদিবার কথাই ভেবে যাচ্ছে। আগে আমার কোনোদিনও এমন হয়নি। তাই আর বেশি না ভেবে ঘুমিয়ে পড়লাম। সময় তখন রাত 10টা বাজে। আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আরামে ঘুমিয়ে আছি, কিন্তু হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। আমি ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম, নাম্বার চেক না করেই। হ্যালো। তুমি এখনো ঘুমাচ্ছ? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। আরে আদিবা, তুমি এত সকালে ফোন দিয়েছো কেন? তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দরজা খোলো। আজব তো, দরজা খুলে আমি কি করব? বরং তুমি দরজা খোলো। ফাজলামি বাদ দিয়ে তাড়াতাড়ি তোমার রুমের দরজা খোলো। কি? আমার ঘরের দরজা? কিন্তু খুলতে বলছি, খোলো। আমি আর কিছু না বলেই কানের কাছ থেকে ফোন নিয়ে ঘুম ঘুম চোখে দরজার কাছে গেলাম, কিন্তু দরজা খুলে আমি অবাক হয়ে গেলাম। আর আমার ঘুম হাওয়ায় উড়ে গেল, কারণ আমি দরজা খুলে দেখি আদিবা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি আমার 2 চোখ ভালো করে মুছে সামনে দেখতে লাগলাম। হ্যাঁ, এটা তো সত্যি আদিবা। কি দেখতেছো এইভাবে? তুমি হঠাৎ করে, সেটা আবার এত সকালে? আমাকে সাইড কাটিয়ে আদিবা রুমে ঢুকে বলল, সকাল কোথায়, এখন সকাল 8টা বাজে। ইস, ঘরের কি অবস্থা করে রেখেছে। এখানে কি মানুষ থাকে নাকি অন্য কিছু? একজন ব্যাচেলারের ঘর এর থেকে গোছানো থাকতেই পারে না। কিন্তু আমি বুঝতেছি না তুমি এত সকালে এখানে কেন এলে? তোমার সব প্রশ্নের উত্তর আমি একটু পরেই দেব, তার আগে তুমি ফ্রেশ হয়ে আসো। হ্যাঁ, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এরপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। চোখ মুছে ভালোভাবে পানি দিয়ে ভাবতে লাগলাম, আদিবা তো সকালে এখানে কি করে? হয়তো আমার বাসা দেখতে এসেছে, হতেই পারে। এরপর আমি ফ্রেশ হয়ে বাইরে বের হলাম, কিন্তু রুমে প্রবেশ করে আমি তো অবাক হয়ে গেলাম। আমি আমার নিজের রুমকে চিনতে পারছি না, কারণ রুমটা অনেক সুন্দর করে গোছানো হয়েছে। আমি হ্যাঁ হয়ে সব কিছু দেখতে লাগলাম। কোথাও শুনেছিলাম মেয়েদের হাতে নাকি জাদু আছে, তারা সব কিছু গুছিয়ে রাখতে পারে, কিন্তু আজকে নিজের চোখেই দেখতে পেলাম আসলে মেয়েরা এগুলো খুব ভালোই পারে। এই যে মিস্টার, এখন মুখটা বন্ধ করুন, না হলে মুখে মাছি ঢুকে যাবে। হ্যাঁ। কেমন হয়েছে বললে না তো? কি কেমন হয়েছে? আমি বুঝে না বোঝার ভান করে আছি। উফ, বলছি যে রুম গোছানো কেমন হয়েছে? একদম বাজে হয়েছে। এই থেকে তো আমি আরো ভালো করে বোঝাতে পারি। আদিবা কিছু না বলে আমার দিকে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে। এই সময় আদিবার গালগুলো লাল টমেটোর মতো দেখাচ্ছিল। আর এদিকে আদিবা রেগে গিয়ে বলল, কি বললি তুই? আমি এত কষ্ট করে রুম গোছালাম আর তুই কি না? আরে বাবা, রাগ করতেছো কেন? আমি তো মজা করতেছি। সত্যি? সত্যি মানে 3 সত্যি। এরকম গোছানো রুম আমি আমার জীবনেও দেখিনি। হয়েছে, আর পাম দিতে হবে না, এখন এইদিকে আসো। এরপর আদিবা আবার রান্নাঘরের দিকে গেল। আমি আদিবার পিছন পিছন যেতে লাগলাম। ধুর, তোমার কিচেনে তো কিছুই নেই, তুমি এক্ষুনি বাজার করতে যাবে। ধুর, সকালবেলা এখন বাজারে যেতে হবে? যেতে হবে মানে যেতে হবে, বাজারে না গেলে খাবে কি? হ্যাঁ যাচ্ছি, তুমি বসে থাকো। এরপর আমি বাজারের জন্য একটা ব্যাগ নিয়ে বাইরে বের হলাম। বাজার বেশি দূরে না, তাই আমি হেঁটে যেতে লাগলাম আর ভাবতে লাগলাম, আদিবা মেয়েটা খুব ভালো, তা না হলে
এত কম সময়ে কেউ কারোতে খেয়াল রাখে? তবে আদিবা অনেক পাগলামি করতে পারে। তা না হলে এত সকালে কেউ কারো বাসায় আসে, তাও আর একটা ব্যাচেলারের বাসায়। আদিবাকে নিয়ে ভাবতেছিলাম আর রাস্তার পাশ দিয়ে হাঁটতেছিলাম, তখনই রাফির ফোন। কি করিস এখন? বাজারে যাচ্ছি, বাজার করতে। কি বলিস, তুই এত সকালে বাজারে যাচ্ছিস? এটাও বেঁচে থাকতে আমাকে শোনা লাগলো। প্রত্যেক দিন তো আমাকেই পাঠাতি। আরে ভাই, সে অনেক বড় কাহিনী, অন্য এক সময় বলবো। এখন বল, তুই কোথায়? এই তো মাত্র বাসে উঠলাম সবাইকে নিয়ে। আমার পিচ্চি বোনটাকে একটু ফোনটা দে তো, কথা বলি। হ্যালো ভাইয়া, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি আমার মিষ্টি আপু, তুমি কেমন আছো? ভাইয়া ভালো। তুমি জানো আমার ভাইয়া না চাকরি পেয়েছে, তাই আমরা সিলেটে যাচ্ছি। এখন তো আমরা সেখানেই থাকবো। ও মা, সে কি সত্যি? ভাইয়া, এইবার কিন্তু তুমি আমার সাথে দেখা করবে। তুমি আমার সাথে শুধুই ফোনে কথা বলো, দেখা করো না। আচ্ছা আপু, আগে তুমি সিলেট আসো, এরপর দেখা হবে। ওকে। এরপর রাফির সাথে কিছু সময় কথা বলে ফোন রেখে দিলাম। বাজার থেকে কিছু জিনিস কিনে আবার বাসা থেকে রওনা দিলাম। বাসায় এসে দেখি আদিবা বসে আছে। আমি এসে সোজা আদিবার হাতে বাজার ধরিয়ে দিলাম। এই নাও, আর তাড়াতাড়ি রান্না করো, খুব ক্ষুধা পেয়েছে। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি রান্না করতেছি। আচ্ছা। এরপর আদিবা একটা হাসিতে রান্নাঘরে চলে গেল, আর আমি মোবাইল অন করে ফেসবুক চালাতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পরে আদিবা আমাকে খেতে ডাকলো। আমি হাসি মুখে খেতে গেলাম। এই নাও, এখন পেট ভরে খেয়ে নাও। তুমি খেয়েছো? না, তুমি খেয়ে নাও, তারপরে খাবো। না, তুমি আমার সাথে খাবে, চলো। এরপর দুজনে একসাথে খেয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আর আদিবা বসে আছি। রান্না কেমন হয়েছে? ফাটাফাটি। আমি তো জানতামই না যে তুমি এত ভালো রান্না করো। জানলে কি করতে? কি করতাম আবার? তোমাকে বিয়ে করে বউ বানিয়ে সারা জীবন তোমার রান্না খেতাম। শ্রাবণ, তুমি ভালোই ফাজিল হয়েছ। হ্যাঁ। এখন থেকে রোজ এমন রান্না খেতে পারবে। মানে? এখন বুঝবে না, পরে বলবো। ওকে। আমি ছেলে মানুষ আর কতটাই বা ভালো রান্না করতে পারি। অনেক দিন হলো ভালো হাতে রান্না খাই না, আজকে আদিবার কারণে সেটা খাওয়া হলো। আর সত্যি বলতে আমি আদিবাকে যতই দেখতেছি ততই অবাক হচ্ছি। শ্রাবণ, চলো একটু ছাদে যাই, ছাদে গেলে মনটা ফ্রেশ হয়ে যাবে। না না, ছাদে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? আমি যাব, তুমি চলো। না, যাওয়া যাবে না, বাড়ির মালিক অনেক রাগ করবে, আর সাথে বকা তো ফ্রি। আমি থাকতে তোমাকে কেউ কিচ্ছু বলবে না, তুমি আসো। এরপর আদিবা আমার হাত ধরে টানতে টানতে ছাদে নিয়ে গেল। ছাদে গিয়ে পরিবেশটা খুব পছন্দ হলো। তখন সকাল 10টা কিংবা এর থেকে কিছুটা বেশি বাজে। হালকা হালকা রোদ, সাথে ফুরফুরে বাতাস, পরিবেশটা সত্যি খুব দারুণ। আমার ভাবনা ছেদ গুটি আদিবা বলল, কি হলো এখন? একটু আগে যে বললে আসবে না, আর এখন তো ভালোই মজা নিচ্ছ। তুমি আসলে এই বাসার মালিককে চেনো না। কেন? সে কে? বাঘ না ভাল্লুক? আমার তো মনে হয় সে একটা গন্ডার। কি? তুমি কি বললে? আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো এই বাসার মালিককে বলছি। শালা আসলে একটা খচ্চর। এই বাসার সবাই ওকে ভয় পায়, আর আমি তো তাকে দেখলে 10 মাইল দূরে থাকি। তুমি এসব কি বলতেছো শ্রাবণ? আরে তুমি ঠান্ডা হও, আমি তো এই বাড়ির মালিককে বলছি। তাকে দেখলে আমার ভয় করে, চেহারায় কেমন যেন একটা ভিলেন ভিলেন ভাব। আর সব থেকে মজার কথা হচ্ছে কি জানো? কি? ওই গন্ডারে নাকি একটা মেয়ে আছে, কিন্তু আমি কোনোদিন তাকে দেখতেই পারলাম না। আমি শিওর ওর মেয়ে একটা গন্ডার। কি? আমি গন্ডার? আরে তুমি গন্ডার হবে কেন? তুমি তো কিউটের ডিব্বা। গন্ডার তো এই বাসার মালিকের মেয়ে। শুনেছি মেয়েরা নিজেদের প্রশংসা শুনতে খুব ভালোবাসে, আর অন্য কোনো মেয়ের খারাপ কথা শুনতে ভালোবাসে। তাই আমি বাসার মালিকের মেয়ের কথা খারাপ বলে দিলাম, শুধুমাত্র আদিবাকে খুশি করতে। কিন্তু বুঝতেছিলাম না আমি আদিবাকে খুশি করার জন্য উল্টাপাল্টা বলতেছি। আর এদিকে আদিবা তো রেগে পুরো আগুন। আদিবার চেহারা দেখে বোঝা যাচ্ছে সে খুব রেগে আছে। আদিবা কিছু না বলেই বাসার ছাদের চারদিকে কি যেন খুঁজতে লাগলো। কি খুঁজতেছো চারদিকে এইভাবে? লাঠি। ও, আগে বলবা না? এরপর আমি একটা লাঠি খুঁজে আদিবার হাতে দিলাম, দেখি লাঠি দিয়ে একটু খুশি করাতে পারি কিনা। কিন্তু বিশ্বাস করেন ভাই, আমি জীবনের থেকে বড় বেকুব হইনি। কারণ আদিবা আমার কাছ থেকে লাঠি নিয়ে কিছু না বলে আমাকে ওরা ধরে মারতে লাগলো। আরে কি করতেছো? আমি এবার কি করলাম? তুই জানিস এই বাসার মালিক আমার কে হয়? আদিবা মার থামিয়ে মাজায় হাত দিয়ে বলল, কি হয় উনি তোমার? উনি আমার বাবা হয়। ও, কি? উনি তোমার বাবা হয়? কিসব উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? আমি ঠিকই বলতেছি, মিস্টার জিহাদুল ইসলাম আমার বাবা, আর আমি ওনার একমাত্র মেয়ে আদিবা। ওরে বাবা, এ তো দেখি গর্ত করতে গিয়ে সাপ বেরিয়ে পড়লো। এবার আমায় কে বাঁচাবে?
ওরে বাবা, কিসব উল্টাপাল্টা কথা বলে ফেলেছি। এবার আমাকে কে রক্ষা করবে? হে আল্লাহ, তুমি আমাকে দেখো। আদিবা, আমি এখন আসি, আমার একটা কাজের কথা মনে পড়েছে। কিন্তু আর পারলাম কই। আদিবা পিছন থেকে আমার জামার কলার টেনে ধরলো। কই যাবি তুই? আগে আমার হিসাব ক্লিয়ার করে নি, তারপরে তোর যেখানে খুশি সেখানে যা। তোমার আবার কিসের হিসাব আদিবা? আদিবার চোখ মুখ লাল হয়ে আছে। আমার আব্বু গন্ডার আর আমি গন্ডারের মেয়ে, তাই না? এই এগুলো তোমাকে কে বলেছে? তোমার আব্বু তো খুব ভালো মানুষ। এই যে আমাকে ব্যাচেলর হয়ে থাকতে দিয়েছে, আর তুমি তো একটা পড়ি। এখন আর এসব বলে লাভ নেই। তোকে আমি এখন ইচ্ছা মতো পিটাবো, যতক্ষণ পর্যন্ত আমি শান্তি না পাচ্ছি। এই রাতে যদি আজকে আমি আবার মার খাই, তাহলে নিশ্চিত আজকে আমি কোমায় চলে যাব। তাই যেভাবে হোক এখান থেকে পালাতে হবে। কিন্তু পালাবো কিভাবে? এই তো একটা বুদ্ধি পেয়েছি। আদিবা আমার দিকে তাকিয়ে আছে, তখন তাকে বললাম, এই কি আঙ্কেল, আপনি এখানে? আমার কথা শুনে আদিবা যখনই পিছনে ফিরেছে, আমি সেই সুযোগে আমার রুমের দিকে দিলাম দৌড়। আর আদিবা আমার পিছন পিছন দৌড়াতে লাগলো, আর বিভিন্ন বাসায় গালি দিতে লাগলো, যেগুলো আমি জীবনেও শুনিনি। আমি সোজা আমার রুমে এসে দরজা লাগিয়ে দিলাম আর হাঁপাতে লাগলাম। আদিবা কিছুক্ষণ পরে এসে দরজা ধাক্কা দিতে লাগলো আর বলতে লাগলো, দরজাটা একবার খুলে দেখ তুই, আমি তোর কি হাল করি। আমি দরজা খুলবো না। আদিবা অনেক হুমকি দিল আমাকে, কিন্তু কোনো কথায় কাজ হলো না। শ্রাবণ, প্লিজ দরজা খোলো, আমি তোমাকে কিছু বলবো না। আমি বিশ্বাস করি না। সত্যি কিছু বলবো না। প্রমিস? প্রমিস। এরপর আমি বিশ্বাস করে দরজা খুললাম, কিন্তু দরজা খোলার পরেই আমার উপর দিয়ে ঝড় বয়ে গেল। কেউ একজন ঠিকই বলেছিল, মেয়েদের কখনো বিশ্বাস করতে নেই। কেন যে বিশ্বাস করতে গেলাম? কি কেমন? আর আমাকে বা আমার আব্বুর সম্পর্কে উল্টাপাল্টা কিছু বলবা? আদিবা ভিলেন মার্কা একটা হাসি দিল। খোদার কসম, বেঁচে থাকলে জীবনেও তোমাদের নামে কিছুই বলবো না। এই তুমি হাসি থামিয়ে বলবে কেমনি কি? তোমাকে তো আমি এর আগে কখনো এলাকায় দেখিনি, তাহলে তোমার আব্বু জিহাদ আঙ্কেল কেমনে হয়? সব বলবো বলেই তো এখানে এসেছিলাম, কিন্তু তুমি হনুমান আমার সব প্ল্যান নষ্ট করে দিলে। আচ্ছা বাবা, সরি। এবার সব খুলে বলো তো। আচ্ছা শোনো তাহলে। এরপর আদিবা বলতে লাগলো, ঢাকা শহরে আমার চাচ্চুর বাসা আছে, আমাদের কলেজ থেকে 2 কিলোমিটার দূরে। আমি আজ প্রায় 2 বছর চাচ্চুর বাসায় থাকি। চাচ্চুর কোনো ছেলে মেয়ে নেই। আমি যখন এই বাসায় থাকতাম তখন আম্মুর সাথে আমার খুব ঝগড়া হতো, আর একদিন এমনভাবে আম্মুর সাথে ঝামেলা হলো যে আমি রাগ করে চাচ্চুর বাসায় চলে যাই। আব্বু আর আম্মু অনেকবার আমাকে চাচ্চুর বাসা থেকে আনতে গিয়েছিল, কিন্তু আমার জেদের কাছে সবাই হার মেনে যায়। চাচ্চুর যেহেতু কোনো ছেলে মেয়ে ছিল না, তাই সে আমাকে নিজের মেয়ের মতো করে রেখেছে তার বাড়িতে। আব্বু আম্মু মাঝে মাঝে গিয়ে আমাকে দেখে আসতো। ছোটবেলা থেকে একজন মহিলা আদিবার দেখাশোনা করতো। আদিবা তাকে মা বলে ডাকে। ওরে বাবারে, কি রাগ! এমন রাগ আমি জীবনও দেখিনি। ভীষণ রাগ হয়েছিল, ভেবেছিলাম আর কোনোদিন এখানে আসবো না। তবে আজকে এলে কেন? এসেছি এখানে থাকবো বলে। মানে সবকিছু ঠিক হয়ে গেছে? সব কিছু ঠিক হয়ে গেছে, আর আম্মুর সাথে ঝগড়া করলেও আম্মুকে ছাড়া থাকতে আমার কষ্ট হয়, তাই চলে এলাম। ভালো। আর এখানে ফিরে আসার সবচেয়ে বড় কারণ হচ্ছে তুমি। আমি মানে? এই যে তুমি একা একা থাকবে আর সব কিছুই অনিয়ম করবে, এটা আমি মানতে পারবো না, তাই এখানে চলে এলাম। এরপর থেকে যখন মন চাইবে তখন চলে আসবো। আমার জীবনটা একবারে তেজপাতা হয়ে গেল। কিছু বললা তুমি? কই না তো। আর তুমি এখানে এসেছো কয় বছর? এই প্রায় 1.5 বছর। সেই জন্যই তো তুমি আমাকে কোনোদিন দেখো নাই। এরপর আমি আর আদিবা অনেক সময় গল্প করলাম। দুপুর 12টার সময় আদিবা তার ফ্ল্যাটে চলে গেল। আর যাওয়ার আগে আমাকে অনেকগুলো রুটিন বলে দিয়ে গেল, সেগুলো না করলে নাকি আমাকে পেটাবে। আর একে বিশ্বাস নেই, এই মেয়ে সবই পারে। বাসায় একা একা আর ভালো লাগতেছিল না, তাই বিছানায় একটু শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম আদিবার কথা। কিছুতেই বুঝতে পারতেছি না আসলে হয়েছেটা কি। কিছুই বুঝতে পারছিলাম না। সারাক্ষণ আমার চিন্তায় শুধুমাত্র আদিবাই কেন আসতেছে। কিছুতেই কোনো কিছুতে মন বসছে না। এগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। শান্তিতে ঘুমিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে কে যেন আমার চুল ধরে টান দিল। আস্তে আস্তে আরও জোরে টান দিতে লাগলো। আমি ব্যথা পেয়ে অবশেষে চোখ খুললাম। চোখ খুলে দেখি আদিবা আমার দিকে তাকিয়ে জোরে জোরে হাসতেছে। আদিবা, তুমি এই সময়ে? কয়টা বাজে খেয়াল আছে? 2টা বেজে গেছে। স্নান করতে হবে তো নাকি? কি 2টা বেজে গেছে? উফ, আমার তো খেয়ালই ছিল না। তাড়াতাড়ি স্নান করে এসো। কিন্তু তুমি আমার রুমে ঢুকলে কি করে? তোমার রুমের দরজা খোলাই ছিল। ও। আর শোনো, স্নান করে বাইরে এসো, একটু শপিং করতে যাব। তুমি যাও, আমার টিউশনি আছে 5টায়। উফ, তোমাকে নিয়ে যাবো আর আসবো, এরপর তুমি এসে 5টায় টিউশনি করতে যেও, সমস্যা নেই। কিন্তু আমি গিয়ে কি করব? দরকার আছে,
আমি নিচে ওয়েট করতেছি, তুমি রেডি হয়ে তাড়াতাড়ি নিচে চলে এসো। এরপর আদিবা নিচে চলে গেল আর আমি গোসল করতে চলে গেলাম। তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে এলাম। নিচে এসে দেখি আদিবা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একটা রিক্সা নিয়ে। আমি যাওয়ার সাথে সাথেই বলল, তাড়াতাড়ি রিক্সায় উঠে পড়ো। কিন্তু কোনো কিন্তু নয়। আমার অনিচ্ছা থাকার পরেও আমি রিক্সাতে উঠলাম। আদিবার সাথে এত কাছে বসতে আমার কেমন যেন লাগছে। আর তাছাড়াও আমি এর আগে কোনো মেয়ের সাথে এক রিক্সায় উঠিনি, তাই এটার সাথে আমি অভ্যস্ত নই। বড় একটা শপিং মলের সামনে সে রিক্সা থামলো। আদিবা রিক্সা ভাড়া দিয়ে দিল। রিক্সাওয়ালা চলে গেল। আমরা এখানে এসেছি কেন? কথা না বলে চুপচাপ আমার সাথে এসো। আমি আদিবার পেছন পেছন গেলাম। আমি এক সাইডে দাঁড়িয়ে আছি আর আদিবার ড্রেস চয়েস করতেছে। হঠাৎ করে আদিবা আমার সামনে এসে একটা শার্ট আমার গায়ে ধরলো। ঠিক আছে। কি ঠিক আছে? সাইজ মানে এগুলো কার জন্য? আমার এক ফ্রেন্ডের জন্য। ও একদম দেখতে তোমার মতো। ও, ওকে নিয়ে আসলেই পারতে তো। ওর নাকি কাজ আছে। ও আচ্ছা। এরপর সেলসম্যান সব কিছু একটা ব্যাগে প্যাক করে দিল। আমি আদিবা এরপর একটা রেস্টুরেন্টে গেলাম। সেখানে গিয়ে কিছু খেয়ে নিলাম। এরপর কিছু সময় নদীর পাড়ে ঘুরে সোজা বাসায় চলে এলাম। আদিবা আমাকে শপিংয়ের ব্যাগগুলো হাতে ধরিয়ে দিল। এই নাও। এটাতে আমি কি করব? এটা তো তোমার ফ্রেন্ডের জন্য। আমার ফ্রেন্ড একজনই, আর সেটা হচ্ছে শ্রাবণ, আর এটা তার জন্যই। কিন্তু আমি এগুলো নিতে পারবো না। কেন নিবে না? এমনি। নিবে, আরো ভালো করবে। এরপর আদিবা আমার হাতে শপিংয়ের ব্যাগ ধরিয়ে দিয়ে সোজা বাসায় ঢুকে গেল। আমার টিউশনের সময় হয়ে যাচ্ছিল, তাই আমি আর দেরি না করে রুমে চলে এলাম। রুমে এসে রেডি হয়ে বেরিয়ে গেলাম। প্রতিদিনের মতো টিউশনি করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে অনেক কষ্ট হয়ে গেছে, তাই একটা রিক্সা নিয়ে বাসায় চলে এলাম তাড়াতাড়ি। মোবাইলের দিকে তাকিয়ে দেখি তখন 9টা বাজে। এখন আবার বাসায় গিয়ে রান্না করতে হবে। দূর, ভালো লাগে না। জীবন মানেই আসলে একটা প্যারা। নিজে মনে মনে কথাগুলো বলতে বলতে রুমে ঢুকলাম। রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। এরপর ফ্রেশ হয়ে কিচেনের দিকে গেলাম। কিন্তু কিচেনে গিয়ে আমি আজকে অনেক খুশি হলাম, কারণ সেখানে গিয়ে দেখি একটা টিফিন বাটি। এটা নিশ্চয়ই আদিবার কাজ। আর পাশে একটা কাগজে লেখা, সময় মতো খেয়ে নিও, এত রাতে কষ্ট করে রান্না করার দরকার নেই। আব্বু আম্মু বাসায় আছে, তাই আমি এলাম না, নিজেই খেয়ে নিও। নিজের অজান্তেই মুখের কোণে এক টুকরো হাসি ফুটে উঠল। পাগলিটা পারেও। আমার কখন কি লাগবে সব যেন ওর মুখস্থ, সেটাও আবার মাত্র 1 সপ্তাহের ভেতরে। আমি দেরি না করে খাবারগুলো খেয়ে নিলাম। আজকে আর পড়তে ইচ্ছে করতেছিল না, তাই বিছানায় শুয়ে শুয়ে মোবাইল গোতাগুতি করতেছিলাম। রাত তখন 10টা বেড়েছে, একটু বেশি হবে। হঠাৎ করে আমার রুমে টোকা পড়লো। আমি ভাবলাম এত রাতে আবার আমার রুমে কে আসতে পারে, মনে হয় আদিবা। তাই আর দেরি না করে হাসি মুখে দরজা খুললাম। কিন্তু দরজা খুলে অবাক হয়ে গেলাম, কারণ দরজার অপর পাশে বাসার মালিক দাঁড়িয়ে আছে, মানে আদিবার বাবা। আমি ভাবতে লাগলাম, আঙ্কেল আবার এত রাতে আমার রুমে কি করতে আসলেন? শ্রাবণ, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। জি আঙ্কেল, বলুন। ভেতরে বসে বলি। আঙ্কেল এখনো বাইরে দাঁড়িয়ে আছে আর আমি দরজার সামনে। ও সরি আঙ্কেল, আমার মনে ছিল না। আসুন, ভেতরে আসুন। চলো। এরপর আঙ্কেল একটা চেয়ারে বসলেন। আমি দাঁড়িয়ে রইলাম। তুমি দাঁড়িয়ে থেকো না, বসে পড়ো। বসে পড়ো। হ্যাঁ, এবার বলুন কি বলবেন। ধন্যবাদ শ্রাবণ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। মানে আঙ্কেল, আপনি আমাকে শুধু শুধু ধন্যবাদ দিচ্ছেন কেন? এই ধন্যবাদের চেয়ে বড় কিছু তুমি পাওয়ার যোগ্য। আঙ্কেল, আপনি কি বলতেছেন? আমি সত্যি কিছু বুঝতেছি না, প্লিজ একটু খুলে বলবেন। আদিবাকে চিনো তুমি? আমি একটু ভয় পেয়ে গেলাম। আঙ্কেল হয়তো এখন আমাকে বাসা থেকে বের করে দেবে, তার মেয়ের সাথে কথা বলার জন্য হয়তো। কোথায় আঙ্কেল আর কোথায় আমি? জি মানে চিনি। আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি জানি তুমি আর আদিবা বেস্ট ফ্রেন্ড। জি মানে আঙ্কেল। বাবা, তুমি জানো না তুমি আমাদের কি উপকার করেছো। আমি আবার কি উপকার করলাম আঙ্কেল? তোমার জন্য আমার মেয়ে আজ প্রায় 2 বছর পরে বাসায় ফিরল। আমার জন্য মানে? তোমার জন্যই। আমি যখন ওকে বললাম আজ হঠাৎ করে বাসায় চলে এলি, তখন আদিবা বলল তুমি নাকি ওর বেস্ট ফ্রেন্ড, তোমার সাথে সবসময় অসময়ে কথা বলার জন্য নাকি আজ থেকে বাসায় থাকবে। আঙ্কেলের কথাগুলো শুনে খুব লজ্জা লাগছিল। আদিবার এই কথাগুলো বলার কোনো মানেই নেই। ও তো অন্য কিছু বলতে পারতো। আঙ্কেল আসলে এমনটা নয়। হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা, আমি এখন আসি, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা আঙ্কেল। এরপর আঙ্কেল চলে গেলেন আর আমি বসে 2 মিনিট নীরবতা পালন করলাম। সারাদিন রাফিকে ফোন দেওয়া হয়নি, তাই মোবাইলটা বের করে রাফিকে ফোন করলাম। কেমন আছিস? ভালো আছি, তুই? হ্যাঁ ভালোই। কি করিস? এই নিজের রুমটা একটু গুছিয়ে নিচ্ছি, অনেক এলোমেলো তো। ও, আর কতদিন একা একা এগুলো করবি? এবার একটা বিয়ে করে নে। অনেক দেরি আছে রে,
তুই কি করেছিস তাই বল। কি আর করব, শুয়ে আছি। তোর কি মন খারাপ? কি যে বলিস না, মন খারাপ কেন হবে? ও, রাতে খেয়েছিস? হ্যাঁ, মাত্রই খেলাম। ভালো। আর শোন, সময় মতো খেয়ে নিস। এখন কিন্তু আমি নেই, আর নিজের যত্ন নিস। আচ্ছা ঠিক আছে। হুম। এরপর আমি ফোন রেখে দিলাম। বেশি রাত হয়নি, তারপরেও ঘুমিয়ে গেলাম। সকালবেলা শান্তিতে ঘুমিয়েছি। ঠিক তখনই আমার দরজা কারো ধাক্কা দেখে রজে ঘুম ভেঙে গেল। আমি জানি এটা আদিবা ছাড়া আর কেউই না। আমি সোজা গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খোলার পরে দেখি আদিবা আমার সামনে দাঁড়িয়ে আছে। সুন্দর একটা হাসি দিয়ে বলল, গুড মর্নিং। গুড নাইট। ধুর, এত বেলা পর্যন্ত কেউ ঘুমায়? ধুর, এত সকালে ঘুম থেকে কেউ ওঠে? তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য সাথে ওয়েট করতেছি। উইথ 2 কাপ কফি। এরপর আদিবা চলে গেল। আমি সোজা ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে হাঁটতে হাঁটতে ছাদে চলে এলাম। ছাদে এসে দেখি আদিবা কফি নিয়ে ছাদের দোলনায় বসে আছে। আমি সোজা গিয়ে কফি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে লাগলাম। কোনো কথা বলতেছি না। কফি শেষ করে কাপ সেই জায়গায় রেখে দিলাম। আদিবার দিকে তাকিয়ে দেখি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কিছু বলবা? আমি মানুষ দেখেছি, কিন্তু তোর মতো কাউকে দেখি নাই। ওরে বাবা, আমি আবার কি করলাম? আমি তোকে কফি এনে দিলাম, এটাতে তো মানুষটাকে ন্যূনতম একটা ধন্যবাদ দিতে হয়। ওকে, ধন্যবাদ। এখন বলে কি লাভ? আচ্ছা, আমি এখন নিচে যাই। সকালের জন্য কিছু একটা তৈরি করতে হবে। তার দরকার নেই, আমি একটু পরে এসে খাবার দিয়ে যাব এখানে। তার দরকার নেই, আমি রান্না করে খেতে পারবো। তুই বেশি বুঝিস কেন? ওকে, তোমার যা ইচ্ছে তাই করো। আর শোনো, এখন তুমি নিচে যাও, আমি খাবার নিয়ে আসতেছি। ওকে। এরপর আমি নিচে চলে এলাম। আমি বুঝি না এই মেয়ে কখন রেগে যায় আবার কখন খুশি হয়। এই যে একটু আগেই রেগে গিয়ে তুই করে বলা শুরু করে দিয়েছে। উফ। আমি বসে বসে বই পড়তেছিলাম, তখন আদিবা খাবার নিয়ে এলো। হয়েছে, এবার বই রেখে কিছু খেয়ে নিন। তুমি খেয়েছো? খেয়ে তোমার জন্য নিয়ে এসেছি। আচ্ছা, তুমি রেখে যাও, আমি খেয়ে নিচ্ছি। আর শোনো, একটু পর রেডি হয়ে নিচে এসো, কলেজে যেতে হবে আজকে। আচ্ছা, তুমি যাও। এরপর আদিবা চলে গেল। আমি খাবার খেয়ে ফ্রেশ হয়ে নিলাম। মোবাইলে তাকিয়ে দেখি 9টা বেজে গেছে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখি আদিবা এখন আসেনি, তাই আমি গেটের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। প্রায় 10 মিনিট পরে আদিবা এলো। তবে আজকে ওকে দেখে বোঝাই যাচ্ছে যে একটু সাজুগুজু করেছে। আমি অবশ্য সেদিকে বেশি খেয়াল করিনি, তাই ভালো বলতে পারবো না। আসতে এত লেট হলো কেন? সরি, একটু লেট হয়ে গেল। ঠিক আছে, চলো। জানো আদিবা, তুমি সকলে থেকে আলাদা। ও মা, তাই নাকি? আর তুমি জানো, তুমি এই পৃথিবীর সব থেকে বড় বুদ্ধ। আদিবা এটা বলে হাসতে লাগলো। এভাবে কথা বলতে বলতে কলেজে চলে এলাম। কলেজের এক কোনায় বসে আমি আদিবা গল্প করতে লাগলাম। শ্রাবণ, এইবার চলো ক্লাসে যাই, এক্ষুনি ক্লাস শুরু হবে। হ্যাঁ চলো। সবগুলো ক্লাসে আমি আর আদিবা চুপি চুপি কথা বললাম। জানি না কি কথা, কিন্তু কথা যেন শেষই হতে যাচ্ছিল না। কলেজ শেষ করে যখন আমি আর আদিবা ক্লাস থেকে বেরোচ্ছিলাম, তখনই একটা মেয়ের সাথে আমার ধাক্কা লেগে যায়, আর মেয়েটা নিচে পড়ে যায়। এখানে আমার কোনো দোষ ছিল না। মেয়েটাই দৌড়ে এসে ধাক্কা খেয়ে পড়ে যায়। মেয়েটার নাম নীলা, ক্লাসের বদমেজাজি মেয়েগুলোর মধ্যে একজন। নীলা উঠে আমাকে চড় মারতে যাবে, তখনই আদিবা এসে নীলার হাত ধরে বসলো। আদিবা, তুই আমার হাত ছাড়, ওকে আজকে আমি মেয়েদের টাচ করার সাহস দেখিয়ে দিব। কি? তুই কি বললা? তুই ওকে চড় মারলি? কিন্তু কেন? তুই দেখিস নাই একটু আগে এই ছোট লোকের বাচ্চা আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল? আমি শুধু নীলার আর আদিবার কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছি। ওয়েট, আমি দেখেছি কে কাকে ধাক্কা মেরেছে। আর তুই কাকে ছোট লোক বললি? কাকে আবার? এইটাকে? ওকে, তাহলে তো তুইও ছোট লোক, কারণ তোর বাপ চাচার সব সম্পত্তি বিক্রি করলেও আমার আব্বুর ধারে কাছেও যেতে পারবে না। এই কথা শোনার পরে নীলার মাথা লজ্জায় হেঁট হয়ে গেল। লজ্জায় কারো দিকে তাকাতেও পারতেছে না। এখন তোর কেমন লাগতেছে? এখন তোর যেমন লাগতেছে ঠিক তেমনই শ্রাবণকে যখন তুই এই কথা বলেছিলি, তখন শ্রাবণেরও এমন কষ্ট লেগেছিল। সরি আদিবা, আমি বুঝতে পারিনি। কারো দুর্বলতার সুযোগ নিয়ে কখনো এমন অপমান করতে হয় না। আর সরি আমাকে বলে কি হবে? অপমান কি আমাকে করেছিলি? সরি শ্রাবণ, আমাকে মাফ করে দিও। হ্যাঁ ঠিক আছে। এরপর নীলা চলে গেল। আমি চারপাশে দেখি ক্লাসে সবাই দাঁড়িয়ে এতক্ষণ আমাদের কথা শুনছিল। এরপর সবাই চলে গেল। আমি আদিবা কলেজ থেকে বের হলাম। রাস্তা দিয়ে হাঁটতেছি, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ করে আদিবা বলল, নীলা যখন তোকে চড় মারতে যাচ্ছিল তখন কিছু বললি না কেন? আমার এইসব সহ্য হয়ে গেছে। দিব একটা চড়,
এরপর থেকে যেন সবসময় আমি দেখতে পাই তুই সব কিছুর সঠিক জবাব দিস। তার দরকার নেই। কেন? তুমি থাকতে আমার কোনো চিন্তা নেই। ওফ, তুই একটা। কিছু সময় পর আদিবা বলল, আর একটা কথা। কি কথা বলো? আমরা তো ফ্রেন্ড নাকি? কোনো সন্দেহ? না। তাহলে কি বলো? আজ থেকে আমি তোমাকে তুই করে বলবো, আর তুমিও আমাকে তুই করে বলবা। তুমি তো ভালো ছিল। না, ঠিক নেই। ফ্রেন্ডদের মাঝে তুমি মানায় না। ওকে, ঠিক আছে, এরপর থেকে তুই করে বলবো। কিছুক্ষণ পরে বাসায় চলে এলাম। আদিবাকে বিদায় জানিয়ে আমি আমার রুমে চলে এলাম আর বসে বসে ভাবতে লাগলাম, আদিবা না থাকলে হয়তো আজকে শুধু শুধু থাপ্পড় খেতে হতো। আর আদিবা আজকে যে জবাব দিয়েছে তাতে মনে হয় না কেউ আমাকে আর ছোটো লোক বলে অপমান করবে। আর তাছাড়া এই মেয়েটা একদম পাগলি একটা। আমি দেরি না করে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে যেয়ে বাইরে এসেছি তখন এদিকে আদিবার ফোন। আমি ভাবলাম একটু আগেই তো কথা হলো, এখন আবার ফোন কেন করেছে? হ্যালো, কি হয়েছে আদিবা? শোন, আমি একটু মার্কেটে এসেছি, তুই প্লিজ কিছু একটা রান্না করে খেয়ে নে। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু তুই এখন বাইরে গেলি কেন? একটা জরুরি কাজ আছে। একা একা যেতে কেন হলো? আমাকে নিয়ে গেলে কি হতো? উফ, সরি বাবা, মনে ছিল না। তোকে আনলে কি আর সারপ্রাইজ হবে? কিছু বললি? বলতেছি যে আজকে তো তোর টিউশনে নেই, তাই না? হ্যাঁ, কিন্তু কেন? বিকেলে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। ওহ, তুই আর তোর সারপ্রাইজ। আচ্ছা ভাই, রাখি। এরপর ফোন রেখে দিলাম। আমি কিচেনে গিয়ে দেখি নুডলসের প্যাকেট আছে কয়েকটা। আমি সেখান থেকে 1 প্যাকেট রান্না করে খেয়ে নিলাম। কে আবার এই দুপুরবেলা ভাত রান্না করবে, তাই সহজে কাজ চালিয়ে নিলাম। আরে ভাই, এটাই ব্যাচেলর লাইফ, কোনো কাজ নেই, তাই সুন্দর করে বিছানা তৈরি করে ঘুমিয়ে গেলাম ঘুমিয়ে রাজ্যে। বিকেলবেলা ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠেই ফোন রিসিভ করলাম। আদিবার ফোন ছিল। কি হয়েছে বল? তাড়াতাড়ি সাথে চলে আয়, কাজ আছে। ওকে, 2 মিনিট আসতেছি। আমি ফ্রেশ হয়ে ছাদে এলাম। ছাদে সেদিকে আদিবা দাঁড়িয়ে আছে, কিন্তু ওর হাত দুটোর পিছনে কি যেন রাখা। আমি শিওর ওর হাতে কিছু একটা আছে, যেটা পিছনে লুকিয়ে রেখেছে। কি হয়েছে? কিসের এত জরুরি তলব? তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আগে তোর মোবাইল ফোন থেকে সিম খুলে ফেল। কেন? যেটা বলতেছি সেটা কর আগে। এরপর আমি আমার মোবাইল থেকে সিম খুলে ফেললাম। সিম খোলার সাথে সাথেই আদিবা আমার হাত থেকে ফোনটা নিয়ে সোজা ছাদ থেকে সরে ফেলে দিল। আমি পুরো অবাক হয়ে গেলাম। এটা কি হলো? কিছু না, এই নে তোর নতুন মোবাইল। পিছন থেকে একটা মোবাইলের বক্স বের করে বলল, এটা আমি নিতে পারবো না। ওকে, তাহলে মোবাইল ছাড়াই চল এখন। দূর, ভালো লাগে না। আদিবা ইচ্ছে করে আমাকে ব্ল্যাকমেল করতেছে, কারণ ও জানে আমার কাছে মোবাইল থাকলে আমি ওটা নেব না, তাই আমারটাও ফেলে দিয়েছে। কি বুদ্ধি মাথায়! দে, আমি নেব। আমি জানি তো বাবু। এত দামি মোবাইল আমার জন্য না কিনলেও পারতি। তুই একদম চুপ কর আর মোবাইলটা আমার কাছে দে। এই নে। এরপর আদিবা আমার কাছ থেকে মোবাইল নিয়ে আমার আর ওর সেলফি নিল। এটাই আমাদের প্রথম ছবি। এরপর আর কিছু সময় গল্প করে আদিবার আমি নিচে চলে গেলাম। এভাবে আমার জীবন চলতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল 2 বছর। 2 বছর পর ফাইনাল ইয়ারের শেষ পরীক্ষা দিয়ে বাইরে বের হলাম। সবগুলো পরীক্ষায় মোটামুটি ভালো দিয়েছি। পরীক্ষার হলের বাইরে দাঁড়িয়ে আছি, কারণ আদিবা ভেতরে। এখনও পরীক্ষা দিয়ে বের হয়নি। আমি দাঁড়িয়ে না থেকে কলেজের সামনে একটা টং দোকানে গেলাম। সেখানে গিয়ে বললাম, মামা 1 কাপ চা দেন তো। হালকা নাকি করে? কড়া করে, চিনি একটু বেশি দিন। আচ্ছা। কিছু সময় পর দোকানদার মামা চা দিলেন। চলুন, খেতে খেতে আমি আপনাদেরকে এই 2 বছরে ঘটে যাওয়া কিছু ঘটনা বলি। প্রথমে আদিবাকে দিয়ে শুরু করি। এই মেয়েটা এখন আমার জীবনের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে আদিবাকে ছাড়া আমি একটা দিনও কল্পনাই করতে পারি না। যেমন ধরেন, আমি কখন ঘুম থেকে উঠবো, কখন কি খাবো, কি জামা কাপড় পরবো, কখন কোথায় যাবো ইত্যাদি। মানে সব কিছুতেই আদিবা জড়িয়ে আছে। আর আদিবা আমার উপর এমনভাবে জোর খাটায় যেন আমি ওর বয়ফ্রেন্ড। আমি অবশ্য ওর এই জোর খাটানোগুলোকে খুব ভালোবাসি। বছর 2 আগে আমি টিউশনি করাতাম, আর এই টিউশনির টাকা দিয়ে আমার সব খরচ আমি চালাতাম। একটু কষ্ট হলেও মোটামুটিভাবে আমার সব কিছু চলে যেত। একদিন আমি টিউশনি করে রাত 10টার সময় বাড়ি ফিরি। সেদিন খুব কষ্ট হয়েছিল, আর কাছে পর্যাপ্ত টাকা ছিল না। তাই আমি সেদিন রাতে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিলাম। ফোনেও চার্জ ছিল না, তাই ফোনটাও সেদিন অফ ছিল। আমি যখন গেট দিয়ে বাসায় ঢুকবো তখন আদিবা আমার সামনে আসে। আমি একটু অবাক হয়ে যাই। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আদিবা তুই এত রাতে এখানে? তোর জন্য দাঁড়িয়েছিলাম। আমার জন্য? এত রাতে? কি বলবি বল। এত রাত পর্যন্ত কি টিউশনি করা খুব জরুরি? তোকে কতবার বলবো, এই ঢাকা শহরে থাকতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, আর টাকা ইনকাম করতে হলে তো একটু কষ্ট করতে হবে। তুই তোর লাস্ট ইয়ারের রেজাল্ট দেখেছিস?
হ্যাঁ, একটু মন খারাপ করে বললাম, কারণ রেজাল্ট খুব বাজে হয়েছে। রেজাল্ট খারাপ হওয়ার একটাই কারণ, আর সেটা হলো এই রাত পর্যন্ত টিউশন করা। তুই বই পড়বি কখন যদি এভাবে চলতে থাকে? তো বল, আমি করতে পারি। আমি একটা প্ল্যান বের করেছি, এখন থেকে তুই আর টিউশন করাবি না। মানে কি? তুই জানিস তুই কি বলতেছিস? আমি জানি। এরপর থেকে তোর সব খরচ আমি বহন করব, তুই শুধু ভালো করে পড়াশোনা করবি। না, আমি এভাবে ভালো আছি, দরকার নেই। আমি আদিবাকে আর কিছু বলতে না দিয়ে সোজা বাসায় চলে আসি। আদিবা আমার পেছন পেছন আসে। আমি যখন এই দরজা বন্ধ করতে যাব, তখনই আদিবা আমার রুমে ঢুকে বলে, দেখ শ্রাবণ, আমি তোর ভালোর জন্যই বলতেছি। না, এটা সম্ভব না। তোকে আমার কসম। আদিবার কথা শুনে আমি থমকে গেলাম। এই মেয়ে যেভাবেই হোক আমাকে বেকার করেই ছাড়বে। আদিবা খুব ভালো করেই জানে যে আমি ওর কথা ফেলতে পারবো না। এটা কি খুব জরুরি ছিল? খুব জরুরি ছিল। মাঝে মাঝে মনে হয় এই হাসির ভিতরে ডুবে থাকি। এই হাসির জন্য আদিবার সব কথা আমি মেনে নেই। ওই দিন রাতে আদিবা আমার ফোন অন করে সবাইকে ফোন করে বলে দেয় যে আমি আর টিউশনই করাবো না। প্রথমে কেউ রাজি হচ্ছিল না, পরে সবাই রাজি হয়। ওই দিন থেকে আদিবা আমার যাবতীয় খরচ সবই দেয়। কথাটা শুনতে কেমন হলেও এটাই সত্যি। আমি আগে থেকে ভেবে রেখেছি যে যখন আমার একটা চাকরি হবে, তখন আদিবার সব টাকা আমি ফেরত দিয়ে দেব। আমি কখন আদিবার কাছে মুখ দিয়ে টাকা চাইনি। জানি না কীভাবে আদিবা সব বুঝে ফেলতো। আমার টাকা চাওয়ার আগেই আদিবা আমার হাতে টাকা দিয়ে দিত, আমার প্রয়োজনের থেকেও বেশি। আর সব থেকে বড় কথা, যেটা আমি আদিবার কাছ থেকে লুকিয়ে রেখেছি, সেটা হচ্ছে আমি আদিবাকে খুব ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি আজ পর্যন্ত সেটা আদিবাকে বলতে পারিনি। খুব ভয় হয় যদি আদিবা আমাকে ফিরিয়ে দেয়, তাহলে আর হয়তো আমার আদিবার সেই বন্ধুত্ব থাকবে না। প্রায় 2 বছর আগে থেকে আমি আদিবাকে মনে মনে ভালোবাসি। অনেক দিন তো হলো। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে হয়তো আদিবা অন্য কারো হয়ে যাবে। তাই আমি ঠিক করেছি ফাইনাল পরীক্ষা হওয়ার পরেই আদিবাকে আমি বলে দেব। আজকে পরীক্ষা যেহেতু শেষ হয়েছে, তাই খুব তাড়াতাড়ি আদিবাকে আমার মনের কথা বলে দেব। আমি জানি আদিবা কখনো আমাকে ফিরিয়ে দেবে না। একা একা বসে কথাগুলো ভাবছিলাম, তখনই গেটের দিকে চেয়ে দেখি আদিবা পরীক্ষা দিয়ে বের হয়েছে। তাই আমি আর দেরি না করে চায়ের বিল মিটিয়ে সোজা আদিবার সামনে চলে এলাম। এই, তুই এত সময় ধরে ভিতরে কি করতেছিলি? আরে আর বলিস না, আমার পাশে একটা গাধা বসেছে, তোকে বলেছিলাম না? হ্যাঁ, ওই আবার কি করলো? সে কিচ্ছু পারে না, আমাকে পুরো জ্বালিয়ে মেরেছে, তাই একটু লেট হয়ে গেল। এবার চল বাসায় যাই। না, আজকে কোনো বাসায় যাওয়া হবে না। আজকে সারাদিন শুধু ঘুরে ফিরে বেড়াবো। কিন্তু সেটা তো কালকেও যেতে পারি। না, আজকে আর এখনই ঘুরবো। আচ্ছা বাবা, চল। এরপর আমি আর আদিবা একটা রিক্সা নিলাম। আর এখন আদিবার সাথে রিক্সায় বসতেও লজ্জা করে না। রিক্সায় বসে দুজনে গল্প করতেছিলাম। তখন আদিবার পাশে একটা ফুচকার দোকান দেখতে পেল। বেশ, হয়ে গেল। শ্রাবণ, চল ফুচকা খাবো। এই না, ফুচকা খেলে শরীর খারাপ করবে তোর। না, করবে না, আমি খাবো, চল না প্লিজ। আচ্ছা মামা, রিক্সা থামান। এরপর আমি আদিবাকে নিয়ে ফুচকার দোকানে গেলাম। মামা 1 প্লেট ফুচকা বানান। মামা, একটু বেশি করে ঝাল দিয়েন। আর 1 প্লেট কেন, তুই খাবি না? না, এখন খেতে ইচ্ছে করতেছে না। আমি এটা ইচ্ছে করেই বললাম, কারণ আমি জানি আদিবা আমাকে একটু পরেই নিজের হাতে খাইয়ে দেবে। ফুচকা আমি তেমন পছন্দ করি না, কিন্তু আদিবা যখন নিজের হাতে আমার মুখে পড়ে দেয়, তখন কেন জানি খুব ভালো লাগে। আচ্ছা তুই থাক, আমিই খাই। এরপর আদিবা দাঁড়িয়ে ফুচকা খেতে লাগলো। খাওয়ার মাঝে মাঝে চোখ বন্ধ করতেছিল। তখন আদিবাকে দেখতে অনেক কিউট লাগছিল। তাই আমি অপলক দৃষ্টিতে আদিবার দিকে তাকিয়ে আছি। বেশ কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকার পর আদিবা হয়তো ব্যাপারটা লক্ষ্য করলো, কিন্তু আমি একভাবেই তাকিয়ে আছি। ওই, এভাবে হাঁ করে তাকিয়ে আছিস কেন? এমনি তোকে দেখতেছিলাম। হয়েছে, এবার হাঁ কর। আমি হাঁ করলাম, আর আদিবা আমার মুখে ফুচকা পুড়ে দিল। আমি জানি তো তুই এটাই করবি। প্রথমে বলবে যে না খাবো না, পরে ঠিকই আমার ভাগের থেকে খাবে। যা, খাবো না তোর এই ফুচকা। হয়েছে হয়েছে, আর রাগ দেখাতে হবে না। এরপর আমরা আবারও রিক্সা উঠে বসলাম। এরপর সারা শহর ঘুরতে লাগলাম। এইভাবে আজকে দিনটা কেটে গেল। আমরা প্রায় বিকেল 5টার সময় বাসায় ফিরে আসি। তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, আর রাতে ছাদে চলে আসিস ঠিক সময়ে। আচ্ছা বাই। এরপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তখনই রাফির ফোন। ও শিট, আপনাদেরকে তো রাফির কথা বলতেই মনে নেই। রাফি এখন খুব ভালো একটা পজিশনে চাকরি করে, বেশ ভালোই বেতন পায়। রাফি বেশ ভালোভাবে ওর জীবন কাটাচ্ছে। রাফি আমাকে প্রায়ই ফোন দিয়ে ওর কাছে যেতে বলে, কিন্তু আমি না বলে দিই। আর রাফি অফিসের কারণে ঢাকা আসার বেশি সুযোগও পায়নি। মাঝে 2-3 বার এসেছিল। আমি ভেবেছিলাম রাফি হয়তো সিলেটকে আমাকে ভুলে যাবে, কিন্তু না, রাফি আমাকে ঠিকই সে আগের মতোই ভালোবাসে।
সে আগের মতোই ফোন দিয়ে খোঁজ খবর নেয়। আসলে জীবনে রাফির মতো একজন বন্ধু বা খুবই ভাগ্যের ব্যাপার। আর বেশি কথা না বলে রাফির ফোন রিসিভ করলাম। কি হিরো, পরীক্ষা কেমন হলো? হ্যাঁ, মোটামুটি ভালোই। যাক, তোর ঝামেলা তাহলে শেষ হলো। এইবার সিলেট চলে আয়। উফ, সিলেট গিয়ে আমি কি করব? কি করবি মানে? আমার মতো চাকরি করবি। আমি ম্যানেজারের সাথে কথা বলে রেখেছি, তোর রেজাল্ট পেলেই চাকরি কনফার্ম। আরে ধুর, ভালো লাগে না এইসব। না, এবার কোনো অজুহাত কাজ হবে না। আদিবাকে আমার মনের কথা না বলে আসবো না। তোর সমস্যা কি? এখন তো এক্সাম শেষ, এবার বলে দে। ভাই ভয় করে যদি ফিরিয়ে দেয়। আরে ফিরিয়ে দেবে কে? আমার তো মনে হয় আবিদাও তোকে ভালোবাসে। তোর এমনটা মনে হলো কেন? আরে ও তোকে ভালো না বাসলে তোর এত কেয়ার করে কেন? তোর সব কাজ ও করে দেয় কেন? তোর যাবতীয় খরচ আবিদা বহন করে কেন? হ্যাঁ দোস্ত, তুই এটা একদম ঠিক বলেছিস। এখন তুই আবিদাকে তাড়াতাড়ি করে তোর মনের কথা বলে দে, না হলে পরে আবিদাকে অন্য কারো হয়ে যেতে পারে। হ্যাঁ, তুই একদম ঠিকই বলেছিস। আর কালকে আমি আদিবাকে আমার মনের কথা বলে দেব, তাতে আমার কপালে যা আছে থাকবে। এই না হলে আমার বন্ধু। ওসব বাদ দে, আর বল তোর বাড়ির সকলে কেমন আছে? সবাই ভালো আছে। আর আমার আপুটা কি করে? পড়াশোনা ঠিকঠাক করে তো? পড়াশোনা তো করে, কিন্তু সারাদিন শুধু আমার পিছনেই লেগে থাকে। কখন ভাবি আনবো ওর জন্য, ওর নাকি ভাবি লাগবে। বলছি যে মামা বিয়েটা করে ফেলেন, বয়স তো অনেক হলো। আরে ভাই, তুই মজা নিচ্ছিস? নে, সমস্যা নেই, আমারও সময় আসবে। এরপর আরও কিছু সময় কথা বলে ফোন রেখে দিলাম। এরপর ফোনে গেম খেলতে লাগলাম। কি আর করবো, এখন তো আর কোনো কাজ নেই, নো পড়াশোনা। প্রায় ঘন্টাখানেক পর আদিবা আমার রুমে এলো। আমি খেয়ালই করিনি। আদিবা আমার কাছে এসেই সোজা আমার মাথায় আস্তে করে একটা চট দিয়ে ফোনটা কেড়ে নিল। এই তুই আমার ফোন দে। না, দেবো না, সারাদিন শুধু ফোন। কি আছে এই ফোনে? গেম খেলতেছি, দে। আদিবা কিছু না বলে দৌড় শুরু করলো ছাদের দিকে। আমি ওর পিছু নিলাম। আদিবা যেহেতু চিকন পাতলা, তাই আমি ওর সাথে দৌড়ে পারলামই না। ছাদে এসেই এই নে তোর ফোন, আর তুই শত চেষ্টা করলেও আমাকে ধরতে পারবি না। কালকে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? তাড়াতাড়ি দে। না, এখন দিব না, কালকে দিব। আচ্ছা, আর কালকে আমি তোকে একটা সারপ্রাইজ দেবো। ওয়াও, সত্যি? আচ্ছা। এরপর আমি আর আদিবা ছাদে বসে অনেক সময় গল্প করলাম। ছাদের আলোয় আদিবাকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আদিবাকে দেখে আমি ঘরের মধ্যে চলে যাচ্ছিলাম। অনেক কষ্ট করে নিজেকে সামলে নিলাম। এরপর রাত 9টার সময় আমি আর আদিবা নিচে চলে এলাম। আদিবা রাতের খাবার বেড়ে দিয়ে চলে গেল। আমি খাবারগুলো খেয়ে প্লেট পরিষ্কার করে নিলাম। এরপর সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। প্রতিদিনের মতো আজকেও আদিবার ফোনে আমার ঘুম ভাঙলো। ঘুম চোখে আদিবার ফোন রিসিভ করলাম। বল। ওই, তোর রুমের দরজায় আমি সেই কখন থেকে ধাক্কা দিতেছি, তুই দরজা খোল আগে। উফ, এখন তো একটু শান্তিতে ঘুমাতে দে। না আছে কলেজের প্যারা, না আছে কোনো কাজ, প্লিজ। ওই, তুই দরজা খুলবি নাকি? ধুর, ভালো লাগে না। আমি গিয়ে দরজা খুলে দিলাম। এরপর আবার বিছানায় শুয়ে পড়লাম। আদিবা কোনো কথা না বলে আমার দিকে তাকিয়ে আছে। আমি সেদিকে খেয়াল না করে শুয়েই থাকলাম। প্রায় 2 মিনিট পরে আমার উপরে হঠাৎ পানির বন্যা বয়ে গেল। হ্যাঁ, আদিবা আমার গায়ে পানি ঢেলে দিছে, আর আমার ঘুম একদম চলে গেছে। আমি এক লাফে দাঁড়িয়ে গেলাম। কি জনাব, এবার ঘুম ভেঙেছে? তুই রোজ আমার ঘুমের 12টা বাজিয়ে দিস এভাবে? কাল রাতে কি বলেছিলাম মনে আছে? কি বলেছিলি? তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। ওহ, আমার তো মনেই ছিল না। আমি তোকে কিছু বলবো আজকে। আমি সাথে যাচ্ছি, তুই ফ্রেশ হয়ে সাথে চলে আয়। ওকে। এরপর আমি খুশি মনে ফ্রেশ হতে গেলাম। ওয়াশরুমে গিয়ে একটু প্র্যাকটিস করে নিলাম কিভাবে আদিবাকে আমার মনের কথা বলবো। আজকে অনেক খুশি লাগতেছে। নিজের অজান্তেই মুখে একটা হাসি চলে এলো। এরপর আমি ওয়াশরুম থেকে বের হলাম। এরপর আদিবার সবচেয়ে পছন্দের পাঞ্জাবিটা পরে নিলাম। আদিবা এটা আমাকে গিফট করেছিল। এরপর আমি সোজা ছাদে চলে গেলাম। ছাদে এসে দেখি আদিবা আমার জন্য ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। আমি সোজা আদিবার কাছে গিয়ে বললাম, হ্যালো মিস আদিবাসী। ওই, তুই আমাকে আদিবাসী বললি? আর কথা না বলে আমার দিকে হা করে তাকিয়ে থাকলো আদিবা। এই, এমন করে তাকিয়েছিস কেন? বাবা, আজকে সকাল সকাল পাঞ্জাবি, ঘটনা কি মিস্টার? ঘটনা পরে বলা যাবে, আগে বল আমাকে কেমন দেখাচ্ছে? নায়কের মতোই লাগছে, তবে চোখে সানগ্লাস আর হাতে ঘড়ি হলে পুরো আল্লুর মতো লাগতো। আমি জানি তো। এবার আমার সারপ্রাইজ দে তাড়াতাড়ি। আমাকে আব্বু কাল রাতেই বলেছে, আর আমি তোকে এখন বলতেছি। কি বলেছে আঙ্কেল? আব্বু আমার বিয়ে ঠিক করেছে, আর মাত্র 5 দিন পরে আমার বিয়ে।
আর আজকে একটু পরে ছেলের বাড়ি থেকে আমাকে দেখতে আসবে। কথাগুলো শোনার পর আমি দোপা পিছিয়ে গেলাম। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এটা কি করে হতে পারে? আমি আদিবাকে ভালোবাসি, আর আদিবাকেই আমি চাই সারা জীবন। কি রে, তোর আবার কি হয়েছে? মুখটা এমন কালো হয়ে গেল কেন? তুই নিশ্চয়ই আমার সাথে মজা করতেছিস, তাই না? আরে মজা করব কেন? আব্বু নাকি আমার বিয়ে অনেক আগে থেকেই ঠিক করে রেখেছে, তাই তো দেখিস নাই আমি কোনো রিলেশনে যাইনি। আমি কি বলবো কিছুই বুঝতেছি না। এখন আমার কি বলা উচিত? এখন কি আমার ভালোবাসার কথা আমি বলে দেব? জানি না কি করব। আমার মাথাটা কেমন যেন ঘুরতেছে। চুপ করে আছিস কেন? তুই খুশি না আমার বিয়ে ঠিক হয়? আদিবা, আমি তোকে ভালোবাসি। আমিও তো তোকে ভালোবাসি। আদিবা, আমি মজা করতেছি না। আমি তোকে ভালোবাসি, সেই প্রথম দিন থেকেই তোকে ভালোবাসি, কিন্তু তোকে ভয়ে বলতে পারিনি। আমার কথা শুনে নিমিষে আদিবার মুখের হাসি চলে গেল। তুই কি বলতেছিস তুই জানিস? শোন শ্রাবণ, আমি তোকে আমার বন্ধু ভাবি, আর তুই এইগুলো কি বলতেছিস? আদিবা, তুই... আর কিছুই বলতে পারলাম না। তখন আদিবার ফোনে একটা কল আসলো। আদিবা আমাকে খেয়াল না করে ফোনটা রিসিভ করলো। অপর পাশ থেকে কি বলতেছিল সেটা বুঝতেই পারিনি। কথাটা ছিল এমন: আব্বু, আমি সাদে। কখন আসছে? আমি এখনই আসতেছি, তোমরা অপেক্ষা করো। এরপর আদিবা ফোন রেখে দিল। আমি নিচে যাচ্ছি। প্লিজ আদিবা, তুই আমার কথাটা শোন প্লিজ, আমি তোকে খুব ভালোবাসি। আদিবা আমার কথা সম্পূর্ণ না শুনেই হেঁটে চলে গেল। আর আমি ছাদে বসে কান্না করতে লাগলাম। জানি না আজকে খুব কান্না করতে ইচ্ছে করছিল চিৎকার করে কাঁদতে, কিন্তু কথায় আছে না, ছেলেদের লুকিয়ে কান্না করতে হয়। আদিবার কথাগুলো যেন সব আমার মাথার উপর দিয়ে গেল। আমি কি করব এখন? আদিবা যদি আমার না হয়, তাহলে আমি বাঁচতে পারবো না। না, কিছুতেই না। আমাকে হাল ছাড়লে চলবে না। এখনো 5 দিন আছে আদিবার বিয়ের। আমাকে যে করেই হোক এই বিয়ে আমার আটকাতেই হবে। আদিবা একটু পর যখন খাবার নিয়ে আসবে, তখন ওকে আবার বলবো। আমি আমার চোখ মুছে নিজের রুমে চলে এলাম। বসে বসে ভাবতে লাগলাম, কিভাবে পাবো আমি আদিবাকে? এত বছরের সম্পর্ক, এত বছরের বন্ধুত্ব, আমার বেস্ট ফ্রেন্ড সে। তাকে ছাড়া আমি কিভাবে থাকবো? আর তাছাড়া যদি এমনও হয় ছেলেপক্ষ আদিবাকে পছন্দ করে নেই, তাহলে আমার কাজ আরও সহজ হয়ে যাবে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল, তা আদিবার কোনো খোঁজ খবর নেই। তাই আমি ভাবলাম আদিবাদের বাসায় যাব। তখনই আদিবা আমার রুমে খাবার নিয়ে এলো। আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম। আদিবা কিছু না বলে খাবার বাড়তে লাগলো। এই নে, খেয়ে নে। আর তখনকার জন্য আমি সরি, আসলে তখন আমি মজার মুডে ছিলাম না। তোর কি মনে হয় তখন আমি মজা করেছিলাম? তা নয় তো কি। আদিবা, আমি তোকে ভালোবাসি, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ছি শ্রাবণ, ছি, তোর লজ্জা লাগে না এগুলো বলতে? তোকে আমি সবসময় বন্ধুর চোখে দেখেছি, আর তুই কিনা। আর তার চেয়ে বড় কথা, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলেপক্ষ আমাকে আন্টি পরিয়ে দিয়ে গেছে। ছেলের নাম আরমান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আদিবা প্লিজ, তুই বোঝার চেষ্টা কর। আমি তোকে খুব ভালোবাসি, সেই প্রথম থেকেই। তোকে ভয়ে বলতে পারিনি। ভেবেছিলাম এক্সাম শেষ হলে বলবো, আর আজকে সকালে বলতেই চেয়েছিলাম, কিন্তু তুই তার আগেই। খাবার রেখে গেলাম, খেয়ে নিস। এই বলে আদিবা চলে যেতে লাগলো। আমি আদিবার হাত ধরলাম। আদিবা, আই লাভ ইউ সো মাচ। প্লিজ আমাকে এভাবে একা রেখে যাস না। তুই এভাবে আমাকে মাঝপথে রেখে চলে গেলে আমি মরে যাব। বিশেষ কর। আর কিছু বলতে পারলাম না। তার আগে আদিবা আমার গালে সজোরে একটা চড় বসিয়ে দিল, আর আমার হাত থেকে ওর হাত ছাড়িয়ে নিল। তুই কি ভেবেছিস তোকে আমি বন্ধু বানিয়েছে বলে কি তুই যা ইচ্ছা তাই করবি? লজ্জা করে না এই কথাগুলো বলতে? তুই কি ভুলে যাচ্ছিস তুই একটা এতিম? তোর তো নিজের বাড়িরই ঠিক নেই। কোথায় নিয়ে যাবি আমাকে বিয়ে করার পরে? তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? আদিবের এই কথাগুলো শুনে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। এই, একদম নাটক করবি না। আমি তোর এই চোখের পানিতে আর গলবো না, বুঝতে পেরেছি। তোর এখন চিন্তা হচ্ছে যে যদি আমার বিয়ে ঠিক হয়ে যায় তাহলে তোকে কে দেখবে, তোর খরচ কে চালাবে। তোকে চিন্তা করতে হবে না, তোর সব খরচ আমিই নিব। আর বল, কত টাকা লাগবে তোর? কত টাকা হলে তুই এই নাটক বন্ধ করবি? বল, কথা বল এখন। আদিবা চিৎকার করেই বলল। আমি চুপ করে আছি। তুই যদি আমাকে সত্যিই কোনোদিন বন্ধু ভেবে থাকিস তাহলে প্লিজ এই কয়েকদিন আমার চোখের সামনে আসিস না, প্লিজ প্লিজ। আদিবা হাত জোর করে কথাগুলো বলে চলে গেল। আমাকে কিছু বলার সুযোগ না দিই আমি ওই জায়গাতে হাঁটু গেড়ে বসে পড়লাম আর ভাবতে লাগলাম, আজকে আদিবা আমার প্রথম গায়ে হাত তুলল। যে ছেলেকে অপমান করলে আদিবা তার জবাব দিত, যেই ছেলে শরীরে কোনো আঘাত লাগলে ও এক মুহূর্তে আদিবা ঠিক থাকতে পারতো না, আজ সে আদিবা আমাকে চর মারল। অবশ্য চর মারাতে আমি তেমন কষ্ট পাইনি। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি আদিবা যখন বলল
তুই একটা এতিম ভুলে গেছিস। এই কথাটা শোনার পর আমি নিজের মধ্যেই ছিলাম না। আমার বারবার মনে হচ্ছিল এটা আমার সে আগের আদিবা নয়, এটা অন্য কেউ। কিন্তু আফসোস, এটা আদিবাই ছিল। আদিবা আবারও বলেছে আমি নাকি টাকার জন্য ওকে ভালোবাসার কথা বলেছি। এতদিনে আদিবা আমাকে এই চিনল? আমি লোভী। আজ নিজেকে নিজের কাছে অপরাধী মনে হচ্ছিল। এত বছরের বন্ধুত্ব, আমার বেস্ট ফ্রেন্ড, সে আমাকে এভাবে বলতে পারলো। আগে অনেক বন্ধু আমাকে বলতো যে ভাই, জীবনে যদি কষ্ট পেতে না চাস তাহলে কখনোই প্রেম প্রীতির মধ্যে জড়াবি না, তাহলে দেখবি তোর সে সুখী আর কেউ হবে না। বন্ধুদের এই কথায় আমি অনেক তর্ক করেছি, কিন্তু পরিশেষে আমি সেই ভুল করে ফেললাম। এখন মনে হচ্ছে জীবনে আদিবার সাথে পরিচয় না হলেই ভালো হতো। হ্যাঁ, আমি আদিবার কথা রাখবো। আদিবা বলে সেই বিয়ের কয়েকদিন যেন আমি ওর সামনে না আসি, কিন্তু আমি আর জীবনে আদিবার সামনে যাব না। যদি আদিবা আমাকে না দেখে থাকতে পারে তাহলে আমি কেন পারবো না? না, আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না। জীবনে অনেক ভুল করেছি, আর কোনো ভুল করতে চাই না। এবার থেকে এইসব ভুলে গিয়ে আবার আমার পুরনো জীবনে ফিরে যাব। এই কয়েক বছর অন্তত একটা জিনিস বুঝেছি, এই দুনিয়ায় টাকা ছাড়া কেউ কাউকে এক পয়সারও মূল্য দেয় না। চোখের পানিগুলো মুছে নিলাম। আজকের দিনটা শুধু দেখব। আমার মনে হয় আদিবা ওর ভুল বুঝতে পারবে, আর আমার বিশ্বাস আদিবা আমাকে সে ভালোবাসার কথা বলবে। টেবিলের দিকে তাকিয়ে দেখে আদিবা খাবার রেখে গেছে। আমি একটা হাসি দিলাম। এত কষ্টের মধ্যেও যে মেয়ে আমার এত কেয়ার করে, সেই মেয়ে আমাকে একটু এতিম বলে অপমান করে গেল। যে আদিবা বলতো আমি যতদিন বেঁচে আছি ততদিন তুই এতিম না। খুব হাসি পায় এগুলো কথা ভাবলে। এখন মোবাইলের দিকে তাকিয়ে দেখি 11টা বেজে গেছে। ক্ষুধা নেই, আর ক্ষুধা থাকলে হয়তো গলা দিয়ে নামবে না। মাথাটা খুব ব্যথা করতেছে। তার বেশি চিন্তা না করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম আর কান্না করতে লাগলাম। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে মনে নেই। কারো ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। লাফ দিয়ে উঠে পড়লাম, এই ভেবে যে আদিবা হয়তো কল করেছে, কিন্তু না, রাফি, আমার বেস্ট ফ্রেন্ড কল করেছে। কিরে বন্ধু, আবিদা কি বলেছে? আমি ওকে আমার ভালোবাসার কথা বলিনি, আর কোনোদিন বলতে পারবো না। আরে দোস্ত, না বললে সারা জীবনে এটা আফসোস রয়ে যাবে। তুই বলে দে, তারপর যা হয় হবে। দরকার নেই এসব প্রেম প্রীতির। তুই এভাবে কথা বলতেছিস কেন? সব ঠিক আছে তো? আরে না, আমার আবার কি হবে? আর এইসব বাদ দে। আর আমি খুব তাড়াতাড়ি সিলেটে আসতেছি। কি সত্যি দোস্ত? হুম। ওকে, লাভ ইউ। এ দোস্ত, এখন রাখি, ম্যানেজার ডাকে। আচ্ছা। এরপর ফোন রেখে দিলাম। রাফিকে সত্যিটা বললাম না, কারণ আমি জানি আমি সত্যি কথা বললে ও এখানে চলে আসবে, আর যত অসুবিধা হোক না কেন। যাই হোক, এই প্রসঙ্গ বাদ দিই। ঘড়িতে দুপুর 2টা বাজে। এর মধ্যে আদিবার কোনো খোঁজ খবর নেই। আমি রাগ করে আদিবাদের নীল পাঞ্জাবিটা আমার শরীর থেকে টেনে খুলে ছিঁড়ে ফেললাম, আর জোরে জোরে কান্না করতে লাগলাম। কেন আমার সাথে এমন হয়? হে আল্লাহ, কী দোষ করেছিলাম আমি, যার জন্য অল্প বয়সে মা বাবাকে হারালাম, আর এখন নিজের ভালোবাসাকে। কান্না করতে করতে আয়নার সামনে গিয়ে নিজের কান্না করা মুখটা দেখতে লাগলাম। আসলে এ আমার চেহারারই দোষ। আমি যাকে যাকে চেহারা দেখেছি তারা আমাকে ছেড়ে চলে গেছে, আর কষ্ট সহ্য করতে না পেরে আয়নায় আঘাত করতে শুরু করলাম। নিমিষে কাজ ভেঙে গেল। হাত থেকে টপ টপ করে রক্ত পড়তে লাগলো। হাতে খুব যন্ত্রণা হতে লাগলো, কিন্তু আদিবার দেওয়া কষ্টের কাছে এটা সামান্য, এটা কিছুই না। হাত থেকে একভাবে রক্ত পড়তে লাগলো। আটকানোর কোনো চেষ্টাই করলাম না। একসময় রক্ত পড়তে পড়তে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। চারদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আমি ঠিক বুঝতে পারছি না আমি এখন কোথায় আছি। ডান দিকে যেদিকে জানলা দিয়ে হালকা হালকা বাতাস আসতেছে, আর এটা তো আমার রুম। আমি দেয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। যখন উঠতে যাব তখন আমার ডান হাতে প্রচণ্ড ব্যথা অনুভব করলাম। এত পরিমাণে কষ্ট হচ্ছিল যে বলে বোঝাতে পারবো না। এক পর্যায়ে জোরে চিৎকার করে উঠলাম, কিন্তু আফসোস, আমার এই চিৎকার 4 দেয়ালের বাইরে কখনোই যাবে না। আমি অনেক কষ্টে উঠে রুমের লাইট অন করলাম। রুমের অবস্থা অনেক বাজে। এক পাশে কাচের টুকরো, আর তার পাশে রক্তের পাহাড়। আমি নিজে দেখে ভয় পেয়ে গেলাম, কিন্তু এতে আমার কোনো কষ্ট হচ্ছিল না। আমার কষ্ট হচ্ছিল এটা ভেবে যে আদিবা আমাকে দেখতে না পেলে প্রতি মিনিটে মিনিটে আমার রুমে আসতো, আর সে আদিবাই সারাদিনে একবার আমার রুমে আসলো না। আমার চোখ থেকে ডুপোটা পানি গড়িয়ে পড়ল। যাক, এইসব ভেবে লাভ নেই। জিনিসপত্র গুছিয়ে নিলাম। ব্যাগের মধ্যে নিজের জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তা দিয়ে আর মনে হাঁটছি আর ভাবছি আদিবার কথাগুলো। এত নিষ্ঠুর মানুষ কেমন করে হতে পারে? যে মানুষটা আমাকে ছাড়া থাকতে পারতো না, সেই মানুষ কিভাবে আমাকে বলে থাকে থাকবো না আর এই শহরে, চলে যাব দূর অজানায়, যেদিকে দু চোখ যায়